আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথ ক্যারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় ৮ এর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি ৮.১ অনুশীলনী নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের বেসিক জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা ২ মার্কের জন্য অনেক বেশি আসে। আর এই চ্যাপ্টারের বেসিক না জানার কারণে অনেক সময় 8.3 এর অঙ্কগুলো তোমাদের বুঝতে অনেক জায়গায় সমস্যা হতে পারে। এজন্য আমি তোমাদের রিকোয়েস্ট করব অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর মনোযোগ সহকারে দেখলে দেখবা যে খুব সহজেই তোমরা বুঝতে পারবে। চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, এটা ত্রিকোণমিতির একদম শুরুর চ্যাপ্টার। তুমি এখানে sin থিটা cos থিটা এই ধরনের অঙ্ক পাবে না, কিন্তু ত্রিকোণমিতির কোণ সম্পর্কিত যত রকম অঙ্ক আছে সব তুমি এখানে পাবে। দেখো, আমরা জানি যে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের মধ্যে কিছুটা পার্থক্য থাকে। সেই পার্থক্যটা কি একটু বোঝার চেষ্টা করো। দেখো, জ্যামিতিক কোণ হলো একটা রশ্মির সাথে আর একটা রশ্মি মিলিত হওয়ার ফলে বা ছেদ করার ফলে কোণ উৎপন্ন হয়। মানে মনে করো এই একটা রশ্মি এটার সাথে আর একটা রশ্মি এখানে এসে মিলিত হয়েছে, অথবা ছেদও করতে পারে। একটা রশ্মির সাথে আর একটা রশ্মি ছেদ বা রেখা ছেদ করতে পারে, ছেদ করলে এখানে কোণ উৎপন্ন হয়, জ্যামিতিক কোণ। তো এখানে আমরা এটা বাদ দিই, এটা নিয়ে চিন্তা করি। দেখো, এখানে এই রশ্মিটা মানে ও এ একটা রশ্মি আর ও বি একটা রশ্মি, যারা ও বিন্দুতে মিলিত হয়েছে। এখন এখানে দুইটা কোণ উৎপন্ন হয়, জ্যামিতিক কোণ দুইটা এখানে উৎপন্ন হয়। একটা হলো এই যে ছোট যে কোণটা, আর একটা হলো বড় কোণটা। দেখো, বড় কোণটাকে আমরা বলি হলো প্রবৃদ্ধ কোণ, আর নর্মালি এই কোণটাকে আমরা যেটা লিখি যে কোণ এ ও বি, শুধু এটা লিখলেই চলে। খেয়াল করো, আমরা যখন বলবো যে এটা কোণ এ ও বি, তাহলে আমরা এই ছোট যে কোণটা আছে এটাকেই ধরে নিব। আর বড় যে কোণটা হয় এই কোণটা সবসময় দেখবা যে 180 ডিগ্রি অপেক্ষা বড় হয়, আর 360 ডিগ্রি অপেক্ষা ছোট হয়। আর এমনি নরমালি ছোট কোণটাকে কোনো প্রবৃদ্ধ বা সূক্ষ্ম এগুলো কিছুই বলা লাগে না, শুধু নরমালি একটা কোণের চিহ্ন দিয়ে নামগুলো লিখলেই হয়। আর আমরা জানি যে কোণ কিভাবে লিখতে হয়, এগুলো তোমরা জানো, আমি ধরে নিচ্ছি। তুমি শুধু মনে রাখবা, এই যে জ্যামিতিক কোণ উৎপন্ন হলো দুইটা রশ্মি মিলিত হয়ে, তো এইখানে যে কোণ দুইটা উৎপন্ন হলো, দেখো এই কোণ সর্বনিম্ন কত ডিগ্রি হতে পারে আর সর্বোচ্চ কত ডিগ্রি হতে পারে। যদি এমন হতো যে এই ও বিটা আস্তে আস্তে ও এর খুব কাছাকাছি চলে আসতো, মনে করো এখানে আর বি নাই, বিটা এখন এখানে আসছে, তখন দেখবা প্রবৃদ্ধ কোণটা একটু বৃদ্ধি পেয়েছে, আর এমনি নর্মাল কোণটা আরো একটু কমে গেছে। তো এই বি যদি একটা সময় ও এর উপর চলে আসে, এটার উপর, তাহলে প্রবৃদ্ধ কোণটা হয়ে যাবে 360 ডিগ্রি, আর এই যে নরমাল এ ও বি কোণ যেটা, এটা হয়ে যাবে হলো 0 ডিগ্রি। তার মানে বোঝা যাচ্ছে যে জ্যামিতিক কোণ সর্বনিম্ন হতে পারে 0 ডিগ্রি, আর সর্বোচ্চ হতে পারে হলো 360 ডিগ্রি। এটা সব সময়ের জন্য মনে রাখবা যে জ্যামিতিক কোণ উৎপন্ন হলে সেটা সর্বনিম্ন 0 ডিগ্রি হতে পারবে, সর্বোচ্চ 360 ডিগ্রি হতে পারবে। কিন্তু ত্রিকোণমিতিক কোণ যে আছে, এই ত্রিকোণমিতিক কোণের উপর কোনো সীমাবদ্ধতা নাই। এটা মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তাহলে এই কোণ উৎপন্ন হওয়ার পদ্ধতি নিশ্চয়ই ভিন্ন। এখন ত্রিকোণমিতিক কোণ উৎপন্ন হয় মূলত কিভাবে? দেখো, এখানে একটা স্থির রশ্মি ধরা হয়, একটা স্থির রশ্মির সাপেক্ষে ধরে নিলাম এটা ও এক্স স্থির রশ্মি। এই স্থির রশ্মির সাপেক্ষে অন্য একটা রশ্মি এভাবে ঘুরে ঘুরে কোণ উৎপন্ন করে। মনে করো এখানে আছে, এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে, ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে। যদি কখনো ঘড়ির কাঁটার বিপরীত দিকে দিকে ঘুরে কোণ উৎপন্ন করে, তাহলে যে কোণগুলো উৎপন্ন হবে, মনে করো আমি এই স্থির রশ্মি থেকে এতটুকু দূরে এই রশ্মিটাকে নিয়ে ঘুরিয়ে রাখলাম এখানে। বুঝার চেষ্টা করো, স্থির রশ্মি এটা, এটার উপরেই ও ওয়াইটা আগে ছিল। এখন এটা এখান থেকে স্থির রশ্মিটাকে স্থির রেখে ও ঘুরে ঘুরে এখানে চলে গেল, তাহলে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? এতটুকু কোণ সে উৎপন্ন করছে। তো এই যে যতটুকু কোণ সে উৎপন্ন করলো, এটাকে আমরা যদি থিটা চিন্তা করি, তাহলে এই থিটাটা অবশ্যই অবশ্যই ধনাত্মক হবে, কারণ এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে উৎপন্ন হয়েছে। দেখো, তোমার যদি কাছে দেওয়াল ঘড়ি থাকে তাহলে দেখবা ঘড়ির কাঁটা এদিকে যায়, সবসময় বাম থেকে ডান দিকে যায়। আর মনে রাখবা, বাম থেকে ডান দিকে যে যদি কোনো কোণ উৎপন্ন হয় সেটা ঋণাত্মক কোণ হবে, আর ডান থেকে বাম দিকে যে যদি কোনো কোণ উৎপন্ন হয় সেটা হবে ধনাত্মক কোণ। তাহলে এদিকে যেহেতু কোণ উৎপন্ন হলো, এটা ধনাত্মক হবে। আর যদি ঠিক একই জিনিস এইখান থেকে যদি এদিকে ঘুরে আসে এইদিকে, তাহলে এইদিকে যে কোণটা উৎপন্ন হবে, এই যে যতটুকু হোক না কেন, এগুলো সবসময় এই থিটাটা অবশ্যই ঋণাত্মক হবে। দেখো, আমি ধরেই নিলাম যে থিটা হলো ধনাত্মক, তাহলে থিটা যদি ধনাত্মক হয়, সামনে যদি মাইনাস থাকে, তাহলে এই কোণটা ঋণাত্মক বোঝাচ্ছে। আমি আর লিখলাম না ঋণাত্মক। দেখো, তা এই যে ঘুরে যেহেতু কোণ উৎপন্ন হয়, আমি কি ঘুরে এখানেই ঘোরা শেষ করে দিব, নাকি আরো অনেকবার ঘুরাইতেও পারি? দেখো, আমি যদি পুরো একটা চক্কর দিয়ে চলে আসি, তাহলে 360 ডিগ্রি হয়ে যাবে, -360। তারপরে আরো ঘুরলে -360 এর থেকেও কম হয়ে যাবে। দেখো, যেহেতু মাইনাস, তাহলে 360 এর থেকে আরো যত নিচের দিকে যাচ্ছে তত ঋণাত্মক হচ্ছে, মানে কি এটা আরো ছোট হবে। দেখো, আমি যদি তোমাকে বলি -30 ডিগ্রি বড়,
নাকি -60 ডিগ্রি বড়? অবশ্যই -30 ডিগ্রি বড়, -60 ডিগ্রি অপেক্ষা। যেহেতু মাইনাস আছে। মনে রাখবা ২ টা সংখ্যার মধ্যে যে সংখ্যা বড়, তার আগে যদি মাইনাস থাকে সে তত ছোট হয়ে যায়। এটা আমরা জানি। তো এখন তুমি এইটার কথাই চিন্তা করো। এটা যদি আমি এইখানে এইটুকুই নিয়ে আসি তাহলে থিটা কোণ উৎপন্ন হয়। কিন্তু আমি যদি পুরা একবার ঘুরে তারপর এখানে রাখি তাহলে কি ঘটলো? তাহলে একবার ঘুরলে ৩৬০ ডিগ্রি হবে। দেখো এখান থেকে একবার ঘুরলে ৩৬০ ডিগ্রি কোণ উৎপন্ন হবে, সাথে আরো থিটা। তার মানে আমরা বলতে পারি এটা হলো ৩৬০ ডিগ্রি প্লাস থিটা কোণ উৎপন্ন করেছে। তো এইভাবে দেখো আমি ইচ্ছা করলে অসংখ্যবার ঘোরাতে পারবো। এখানে মনে রাখবা এই যে স্থির রশ্মি এটাকে আরেকটা নামে ডাকা হয়, এটা আদি রশ্মিও বলা হয়। এটাকে বলা হয় আদি রশ্মি। আর এই যে যেটা ঘুরে ঘুরে চলে যাচ্ছে না এক এক সময় এক এক জায়গা, এটাকে বলা হয় প্রান্তীয় রশ্মি। প্রান্তীয় রশ্মি। এখন দেখো আদি রশ্মি সবসময় স্থির থাকবে আর প্রান্তীয় রশ্মি কিন্তু ঘুরবে। এখন এই প্রান্তীয় রশ্মিটা আমি যে ঘুরাচ্ছি, দেখো ঘুরাই ঘুরাই তো কোণ উৎপন্ন করি। তো এই যে আমাদের যে বোর্ড, এই বোর্ডে যে দেখো দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, খেয়াল করো এই তলটা যে তলের মধ্যে আমি লিখতেছি এই তলটার কিন্তু দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। দৈর্ঘ্য আর প্রস্থ যার থাকে সেটাকে আমরা বলি দ্বিমাত্রিক বস্তু। তার মানে এই বোর্ডের তলটা একটা দ্বিমাত্রিক ব্যবস্থা। এই দ্বিমাত্রিক ব্যবস্থাকে আমরা ইচ্ছা করলে আয়তাকার কার্তেসীয় স্থানাঙ্ক দিয়ে এটাকে ভাগ করতে পারি। আয়তাকার কার্তেসীয় স্থানাঙ্ক বিষয়টাকে আগে একটু বোঝার চেষ্টা করো। দেখো আমি যদি এই বরাবর একটা রেখা কল্পনা করি, এদিকে একটা রেখা কল্পনা করলাম আর উলম্ব বরাবর আর একটা রেখা কল্পনা করলাম এই বরাবর, এটাকে আমরা বলি এক্স, এক্স প্রাইম আর এক্স, হ্যাঁ যেটাকে আমরা এক্স অক্ষ বলি আর কি। আর এটা ওয়াই, ওয়াই প্রাইম। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এরা একটা জায়গা সমকোণে ছেদ করেছে, জায়গাটা হলো অরিজিন বা মূলবিন্দু। ও তুমি দেখো এই তলটা সমান, মানে 4টা খণ্ডে বিভক্ত হয়ে গেছে। সমান হোক বা অসমান হোক, এটা 4টা খণ্ডে বিভক্ত হয়ে যাবে। দেখো এখানে কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করি, এটা কিন্তু রেখা। রেখা মানে যে এটা এই রেখার এই প্রান্তটা এখানেই শেষ এমন না, এটা চলমান। এই বোর্ড যদি বড় হতে থাকে এই রেখাটাও বড় হতে থাকবে, মানে এটা অনন্তকাল চলতে থাকবে। তার মানে এই বোর্ড যতই বড় হোক, এটাকে এই রেখাগুলোকে যখন আমি বর্ধিত করে দিব সব দিকে, দেখবা যে এটা অবশ্যই অবশ্যই 4টা খণ্ডে বিভক্ত হবে। এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। তো এই 4টা খণ্ডকে 4টা চতুর্ভাগ হিসাবে নামকরণ করা হয়েছে। চতুর্ভাগ কেন? এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এগুলোরও কারণ আছে। একটা যুক্তি দিয়েই তারা এটাকে প্রথম চতুর্ভাগ ধরেছে। দেখো এটাকে বলা হয় হলো প্রথম চতুর্ভাগ। এই কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার এটাকে বলা হয় হলো প্রথম চতুর্ভাগ। কেন প্রথম চতুর্ভাগ বলা হয়? কারণ দেখো আমরা যে মূল বিন্দু বা কেন্দ্র বা অরিজিন যেটাকে আমরা বলতেছি, এটা এটা থেকে আমি যদি ডানে যাই এবং উপরে যাই, দেখো ডান এবং উপরে এটা আমাদের জীবনে পজিটিভ হিসাবে আমরা চিন্তা করি। ডান দিকে এবং উপরের দিকে, ঊর্ধ্বগতি উপরের দিকে, এটাকে আমরা পজিটিভ চিন্তা করি। যেহেতু দুইটাই পজিটিভ হলে এই ঘর হয়, এই জন্য এটাকে বলা হয়েছে প্রথম চতুর্ভাগ। আর ক্রমান্বয়ে এবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে ঘুরতে এটাকে বলা হয়েছে দ্বিতীয় চতুর্ভাগ। এটার ব্যাখ্যা আছে, এক একজন এক এক রকম ব্যাখ্যা দেয় যে কেন এটাকে ধরা হয়েছে প্রথম চতুর্ভাগ বা দ্বিতীয় চতুর্ভাগ। কিন্তু পরীক্ষায় কখনো এটা তোমার কাজে আসবে না যে এটাকে কেন প্রথম চতুর্ভাগ ধরা হয়েছে। তুমি আপাতত মনে রাখো এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, এটা চতুর্থ। প্রয়োজনে তোমাদের যদি এটা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাইলে আমি দেখবা এটার জন্য তোমাদের আলাদা একটা ভিডিও তৈরি করে এটা শেখাবো। দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা হবে তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ। এবার খেয়াল করো ভালো করে, আমি যদি তোমাকে বলি এই যে 30 ডিগ্রির জন্য প্রান্তীয় রশ্মি কোথায় যাবে, -30 ডিগ্রি এর জন্য প্রান্তীয় রশ্মি কোথায় যাবে, বা -390 ডিগ্রি এর জন্য প্রান্তীয় রশ্মি কোথায় যাবে, +400 ডিগ্রি এর জন্য প্রান্তীয় রশ্মি কোথায় যাবে, এরকম প্রশ্ন আমি যদি তোমাকে করি, একটু ভালো করে খেয়াল করো, খুবই সহজ এগুলা। 30 ডিগ্রি মানে আমরা কিন্তু শুরুটা করব, আমরা ধরে নিব যে স্থির রশ্মি আমরা যেটাকে ধরেছিলাম ও এক্স, এইটার উপরই আমাদের প্রান্তীয় রশ্মিটা প্রথমে পড়ে আছে। 0 ডিগ্রির সময় এখানেই পড়ে আছে ধরে নিব। পরে যেহেতু আমাকে 30 ডিগ্রি পরিমাণ যেতে বলেছে, তাহলে আমি কি চিন্তা করব যে এইখান থেকে আমরা ঘড়ির কাঁটার কোন দিকে যাব, বিপরীত দিকে। কারণ ধনাত্মক কোণ উৎপন্ন করতে গেলে বিপরীত দিকে যাওয়া লাগবে। তাহলে এখান থেকে ঠিক 30 ডিগ্রি পরিমাণের দিকে চলে যাব। এখন 30 ডিগ্রি এতটুকু না, এর থেকে একটু বেশি, এটা আমি তর্কে যাব না। 30 ডিগ্রির চেয়ে কম হোক বা বেশি হোক আমি এটা দেখব না। আমি শুধু তোমাকে এটা বলতে চাই, এই যে 30 ডিগ্রি ঘুরলে এটা কি প্রথম চতুর্ভাগে থাকবে নাকি প্রথম চতুর্ভাগ অতিক্রম করে চলে যাবে? অবশ্যই প্রথম চতুর্ভাগে থাকবে। মানে দেখো 0 ডিগ্রি থেকে শুরু করে
পুরা 90 ডিগ্রি পর্যন্ত এই প্রথম চতুর্ভাগেই থাকবে। যখনই 90 ডিগ্রির বেশি চলে যাবে তখন দ্বিতীয় চতুর্ভাগ শুরু হয়ে যাবে। ঠিক 180 ডিগ্রির আগ পর্যন্ত এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে। এই যে প্রান্তীয় রশ্মিটা দেখো ভালো করে, এই 30, 45 মনে করে এভাবে যেতে যেতে এই 90, আরো একটু ঘুরলে 90 প্লাস, মানে 100 ডিগ্রি মনে করে ধরলাম, বা 120 ডিগ্রি। তাহলে দেখো এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে প্রান্তীয় রশ্মিটা। তখন যখনই 180 ডিগ্রির বেশি হয়ে যাবে তখনই সেটা আবার তৃতীয় চতুর্ভাগে চলে যাবে। তার মানে মনে রাখবা, যখন জিরো ডিগ্রি হয় তখন প্রান্তীয় রশ্মি আর আদি রশ্মি একই জায়গায় অবস্থান করে, ওই এক্স অক্ষের উপরে। যখন 90 ডিগ্রি হবে তখন ওয়াই অক্ষের উপরে চলে যাবে প্রান্তীয় রশ্মিটা, এখান থেকে ঘুরেই 90 ডিগ্রি পরিমাণ। যখন 180 ডিগ্রি হবে তখন আবার এক্স অক্ষের উপরে অবস্থান করবে সেটা। যখন 270 ডিগ্রি হবে তখন আবার ঘুরে সেটা ওয়াই অক্ষের উপর অবস্থান করবে। যখন আবার 360 ডিগ্রি হবে তখন আবার সে আদি অবস্থানে সে ফিরে যাবে। এখানে দেখো, তোমাকে বিভিন্ন কোণ দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে যে প্রান্তীয় রশ্মিটা কোন চতুর্ভাগে যাবে। 30 ডিগ্রির জন্য প্রথম চতুর্ভাগে যাবে, -30 ডিগ্রির জন্য কোন চতুর্ভাগে যাবে। দেখবো আমি তাহলে এখান থেকে যদি হিসাব করি, এখান থেকে ঋণাত্মক কোণ, তাহলে ঘড়ি কাঁটার দিকে যাব কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এই ঘরে থাকবে, এটা চতুর্থ চতুর্ভাগ। তাহলে এটা প্রান্তীয় রশ্মিটা কোথায় থাকবে, চতুর্থ চতুর্ভাগে থাকবে। 390 ডিগ্রি কোন চতুর্ভাগে যাবে দেখবা, -390। তাহলে আমি শুরু করবো এখান থেকে, এদিকে ঘুরবো এদিকে ঘুরবো, ঘুরতে 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 এই একবার ঘুরে এখানে গেলে 360, -360, আরো একটু লাগবে। -390 এর জন্য কি আরো একটু যাওয়া লাগবে না? তা 360 আরো 30 ডিগ্রি যাব, তখন দেখবা যে এই অবস্থানেই আসবে, এই একই অবস্থানে আসবে, কিন্তু এক চক্কর দিয়ে তারপর। তাহলে এখানেও কি সেটা চতুর্থ চতুর্ভাগেই থাকলো। এবার দেখো 400 ডিগ্রি, 400 ডিগ্রি কি হবে তাহলে, এদিক দিয়ে ঘুরবো, ঘুরতে 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 এই 360, 360 আর 40 ডিগ্রি যাবো। বলো 40 ডিগ্রিকে ঘর অতিক্রম করতে পারবো আমি? পারবো না। তাহলে এটাও প্রথম চতুর্ভাগে থাকবে। তার মানে দেখা যাচ্ছে যে 400 ডিগ্রির জন্য আমরা প্রথম চতুর্ভাগে যাচ্ছি। তাহলে আমরা এখন কিছু অঙ্ক করব, যে অঙ্কগুলো কোন চতুর্ভাগে যাচ্ছে এই কোনগুলা, এটা 2 মার্কের জন্য অনেক সময় আসে, অথবা তোমার এমসিকিউ এর জন্য আসে। এটা একটু মনোযোগ দাও, খুব সহজ, এটা বুঝতে পারবা খুব সহজেই। একটু খেয়াল করো, এখানে আমি ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণের সংজ্ঞা দিয়ে দিয়েছি, তোমরা যারা চাও তারা দেখে নিতে পারো। সোজা কথা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে যে কোণ উৎপন্ন হয় সেটা ধনাত্মক কোণ, ঘড়ির কাঁটার দিকে যে কোণ উৎপন্ন হবে সেটাকে বলা হয় ঋণাত্মক কোণ। এটা তোমরা এটা দেখাবো না, এখন আমি কিভাবে দেখো, এই যে বলছে নিচের কোণগুলো কোন চতুর্ভাগে অবস্থান করে, বা এটা কোন চতুর্ভাগে অবস্থিত সেটা নির্ণয় করো। দেখো, আমি যদি -100 ডিগ্রি নির্ণয় করতে চাই যে -100 ডিগ্রি কোথায় অবস্থিত, এটা দেখো এমসিকিউ এর জন্য তো কোনো সমস্যা নেই। এমসিকিউ এর জন্য খুব সহজে আমরা বলে দিতে পারবো, এটা এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম, এটা ওয়াই প্রাইম। দেখো 100 ডিগ্রি মানে ঘড়ি কাঁটার দিকে যাব, এই গেলাম ঘড়ি কাঁটার দিকে, কত 90 ডিগ্রি, আরো একটু যাওয়া লাগবে এখানে। তার মানে এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতে হবে। তৃতীয়, যেহেতু এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা চতুর্থ, তাহলে এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে -100 ডিগ্রি। এটা তুমি এভাবে চিত্র এঁকে এঁকে দেখাতে পারবা, এটাও সমস্যা নেই, এটাও নয় ছোট পারলাম। কিন্তু এই যে কোণটার কথা চিন্তা করো তো, এটা 1320 ডিগ্রি, এটা কিন্তু অনেক বড় কোণ। তো এটা কেন বসে বসে এভাবে হিসাব করবো? তা তুমি একটু খেয়াল করো, এখানে একটু বুদ্ধি আমরা যদি কাজে লাগাই, জিনিসটা এমন, এখানে কত কত ডিগ্রি দরকার, 1320 ডিগ্রি। তুমি একটু খেয়াল করো তো, আমি যদি 360 ডিগ্রি ঘুরি, তাহলে আমার প্রান্তীয় রশ্মিটা প্রথমে যেখানে ছিল এখনো সেখানেই থাকবে। প্রথমবার আদিটার উপরেই তো ছিল 0 ডিগ্রির সময়। তো 360 ডিগ্রি ঘুরলে আগের একই অবস্থানে থাকে না? আমি যদি আবার এক চক্কর দিই, এখানে শেষ না করে আবার এক চক্কর দিই, মানে পুরো 2 চক্কর সম্পন্ন করলাম, তাহলে কি আবার একই অবস্থানে গেল না? তার মানে আমি বলতে পারি যে আমি যদি 360 ডিগ্রি করে বৃদ্ধি করি, কোনটা যদি 360 ডিগ্রি করে বৃদ্ধি করি, তাহলে আমি বলতে পারি, তাহলে যদি 360 ডিগ্রি বাড়ানো হয় তাহলে প্রান্তীয় রশ্মির অবস্থানের কোনো পরিবর্তন হয় না। দেখো, আমি যদি বলি 30 ডিগ্রির সময় কোথায় প্রান্তীয় রশ্মি থাকবে, তুমি বলবা যে আচ্ছা এখানে এক্স অক্ষ তো আদি রশ্মি, তাই এটা থেকে 30 ডিগ্রি পরিমাণ আমি ঘুরবো, এই যে ওয়াই, মনে করো ওয়াই বা ও এ বা যাই নাম দাও না কেন, নাম আমার মুখ্য বিষয় না, যা মন চাই দাও। তো এই 30 ডিগ্রি, তো এই যে যতটুকু আমি গেলাম এটা তো 30 ডিগ্রি, তাহলে এই না প্রান্তীয় রশ্মি, খেয়াল করো ভালো করে, এটা কিন্তু প্রান্তীয় রশ্মি। এখন আমি বললাম যে এর সাথে আমি 360 যোগ করে দিব, মানে 390 ডিগ্রি এর জন্য বলো কোথায় যাবে? তুমি দেখবা এই একই অবস্থানে থাকবে, কোনো পরিবর্তন হবে না। কেন? তুমি দেখো এখানে আমি পুরো একবার যখন ঘুরে আসবো 360 আর 30 গেলে 390, মানে একই থাকলো না, একই অবস্থানে আছে না, কোনো পরিবর্তন হয়েছে না? এই জন্য তুমি দেখবা যারা ত্রিকোণমিতি আগে থেকে জেনারেল মেথডটা শিখছো, দেখবা sin 30 ডিগ্রি এর মান sin 390 ডিগ্রি এর মানের সমান হয় সবসময়, কারণ অবস্থান যে একই,
এটা যখন আমরা হায়ার ম্যাথের 8.3 করব তখন আরো বিস্তারিত শিখাবো। তখন দেখবে খুবই সহজ এগুলা যদি বুঝতে পারো একবার। এবার দেখো, আমি বললাম যে না এর সাথে আমি 2 গুণ 360 এরও বাড়িয়ে দিব। 2 গুণ 360 বাড়িয়ে দেব 30 এর সাথে। এবার তুমি হিসাব করে দেখো, দেখবা যে একই অবস্থানে থাকবে। আমি যদি বলি যে এটার সাথে আরো 3 গুণ 360 আমি যোগ করে দিব। মানে বাড়িয়ে দিব 3 গুণ 360 এটা। তুমি এবার হিসাব করে দেখো 303 গুণ 360 মানে কি? এই একবার ঘুরলে 360, দুইবার ঘুরলে 2 360, তিনবার ঘুরলে 3 গুণ 360 আর ওই 30 ডিগ্রি এটুকুই শুধু যাচ্ছে। তার মানে আমরা তো বুঝতেই পারছি যে যদি 360 এর গুণিতক থাকে তা ওই কোণের জন্য ওর অবস্থানের কোনো পরিবর্তন হয় না। মানে একেবারে সোজা কথা দেখো, n ইন্টু মনে করো 360 আসলো, n ইন্টু 360 সাথে মনে করো একটা থিটা কোণ প্লাস অথবা মাইনাস আছে, প্লাস অথবা মাইনাস যে কোনো একটা আছে। তাহলে আমি বলতে পারি, আমাকে যদি কখনো বলে যে প্রান্তীয় রশ্মিটা কোথায় অবস্থান করবে, তাহলে একেবারে সোজা কথায় যে n ইন্টু 360 না, এটা টোটালি নেই মনে করব, শুধু থিটা এর জন্য যেখানে যাবে ওইটাই তার প্রান্তীয় রাশির অবস্থান হবে। এখন আমি এই যে 1320, তো এত ঝামেলার দরকার নেই, আমি দেখি এর 1320 360 এর কত গুণিতক একটু দেখলেই তো আমি সহজে বুঝতে পারবো। দেখো, আমি তোমাদের ভেঙে করানোর জন্য তোমরা তো ক্যালকুলেটর ইউজ করতে পারবো, আমি ক্যালকুলেটর ছাড়াই করাচ্ছি। যাও 360 দিয়ে আমি 1320 কে একটু ভাগ করে নিই। বলো 1320 এর মধ্যে 360 কয়বার যাবে? 3 বার যাবে। 3 3 0 0 3 6 18 8 3 3 9 আর 1 10, এই 0 8 আছে কত হলে 12 হয় 4 হলে 240। এবার দেখো, তার মানে আমি 1320 কে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। 1320 ডিগ্রিকে আমি ইচ্ছা করলে লিখতে পারি 3 গুণ 360, এই যে 3 গুণ 360 যোগ 240 যোগ 240 ডিগ্রি, এটা একই হবে। তাহলে আমি এটার হিসাবই করব না, আমি শুধু 240 ডিগ্রির জন্য হিসাব করবো, দেখবো কোন চতুর্ভাগে যাচ্ছে, তাহলে আমার উত্তর বের হয়ে যাবে। তাহলে দেখো তো 240 কোথায় হয়? এই 180 এখানে এই চতুর্ভাগে যাবে। দেখো 270 হলো এখানে, এই যে এখানে 270 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এখানে আসলে হয় 90 ডিগ্রি, এখানে আসলে হয় 180 ডিগ্রি, আবার ঘুরে এখানে চলে গেলে হয় 360 ডিগ্রি। এইভাবে যদি আমি হিসাব করি তাহলে খুব সহজে আমি বের করতে পারবো না। এখানে 1320 কেন, 13020 দিলেও আমার সমস্যা নেই। তুমি দেখো, আমি তো ক্যালকুলেটর দিয়ে করি না, আমি মুখে মুখে করছি। তুমি কি করবা, এটাকে ক্যালকুলেটর দিয়ে 360 দিয়ে ভাগ করে দিবা। ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা তুমি পাবা। সবসময় যে পূর্ণ সংখ্যা পাবো এমন না। যেমন এটাকে আমি যদি 360 দিয়ে ভাগ দিই তাহলে 3 দশমিক কিছু একটা আসবে, তখন আমি বুঝে ফেলবো যে 3 হবে পূর্ণ সংখ্যা। তখন আমি 3 গুণ 360 এখানে দিয়ে দেবো। কই লিখলাম, এই যে 3 গুণ 360। তো এখন 13,020 যদি থাকে তাতে আমার সমস্যা নেই। 13,020 কে আমি ক্যালকুলেটর দিয়ে 360 দিয়ে ভাগ করব। তারপর মনে করো আসলো, ধরে নাও, আমি আন্দাজে বলতেছি কিন্তু 58.5, তাহলে আমি কি করবো, 58 গুণ 360 দিব। পরে দেখবো আর কত যোগ বা বিয়োগ করলে ওটার সাথে মিলে, এখানে যোগ যোগ করলেই মিলবে। তুমি ইচ্ছা করলে একটু বাড়ায়ও নিতে পারো, সমস্যা নেই। তো এইভাবে করে আমি কিন্তু যে কোনোটা বের করতে পারি। আবার তুমি যদি চাও যে না এভাবে বের করবে না, আরেকটা পদ্ধতি আছে। দেখো, আরেকটা পদ্ধতি হলো এই যে 1320 আছে না, এটাকে আমি 90 দিয়ে ভাগ করব। 90 দিয়ে আমি 1320 কে ভাগ করবো। 1320 এমসিকিউ এর জন্য সরাসরি এভাবে করলে হবে। 132 এর মধ্যে 90 যায় একবার, তাহলে 90, এটা আসতেছে হলো 42, এই শূন্য থাকলো। এবার 420 এর মধ্যে 90 যাবে হলো 4 বার, 4 9 কত 36, 360, তাহলে আর কত থাকে, 60 থাকে। এবার খেয়াল করো তো, এই যে 14 বার 90 বুঝো কিন্তু, দেখো 14 বার 90 মানে কি, এখানে আমি আলাদা করে লিখি। একবার ঘুরলে কয়বার 90 হয়, 4 বার 90। দেখো এই 90 90 90 90 মানে প্রত্যেকটা সমকোণ, তাহলে একবার ঘুরলে 360 ডিগ্রি মানে কি 4 গুণ 90 হয় না, কিন্তু আমাকে তো 14 গুণ 90 যাওয়া লাগবে, মানে 14 বার 90। তাহলে একবার ঘুরলে 4 বার, 2 ঘুরলে 8, 12, 16, 20 এভাবে চলবে, কিন্তু আমার তো বেশি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, 12 আসছিল এখানে, দেখো 12 কিন্তু এখানে আসছিল, 14 মানে 12 13, এই 14ই শেষ না কিন্তু, আরো একটা আছে 60 ডিগ্রি, তাহলে এই ঘরে চলে যাবে, তাহলে এটা যাবে এই ঘরে, এটাই ঘরে যাবে। দেখো এখানে কি 240 কই গেল, আমি 240 তো আগের হিসাবে কি এখানে এখানে আসছিল না, এখানে আসছিল। তা তুমি দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি বেছে নিতে পারবা। এমসিকিউ এর জন্য এটা বেশি সহজ, 90 দিয়ে ভাগ করবা। তুমি সোজা দেখো 360 এই ক্যালকুলেটর নিবা, এটার মধ্যে এমনি ভাগ করবা, ভাগ করলে আসবে হলো 14 দশমিক কত আসবে, যেন আমি 14 দশমিক কত আসবে এটা বলতে পারতেছি না। 14 দশমিক কিছু একটা, মানে কি 14 বার যায় একটু বেশি যাওয়া লাগবে। 14 বার যাবা, দেখবা যে 14 বার এখানে আসবা তুমি, 14 বার 90 এখানে আসবা। তার আরেকটু বেশি আছে মানে কি, তাহলে পরে 14 ভাগে যাবে। আমি আশা করবো তোমরা এগুলোর আনসার তুমি সব দিতে পারবা। আমি এখানে কিছু অঙ্ক রাখছি, এগুলো তোমরা সমাধান করবা, করে বলবা কোনটার অবস্থান কোন চতুর্ভাগে। অবশ্যই অবশ্যই তোমরা হিসাব করে এটা বলবা। এবার দেখো,
আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, সেটা হলো কোণ পরিমাপের পদ্ধতি ও এর একক। একটু খেয়াল করো, কোণ পরিমাপ করার জন্য বেশ কিছু পদ্ধতি আছে, এক এক দেশে এক এক রকম পদ্ধতি ব্যবহার হয়, কিন্তু আন্তর্জাতিকভাবে দুইটা পদ্ধতি খুব বেশি গ্রহণযোগ্য। একটা হলো ষাটমূলক, আরেকটা হলো বৃত্তীয় বা সার্কুলার সিস্টেম। এখন আমরা বৃত্তীয় আর ষাটমূলক এই যে দুটা পদ্ধতি আছে, এই দুইটা পদ্ধতি খুব ভালোভাবে শিখতে চাই, কারণ এই দুইটা আমাদের সবসময় কাজে লাগবে। দেখো, ষাটমূলক পদ্ধতিতে আদর্শ হিসাবে সমকোণকে বেছে নেওয়া হয়। মনে করো এই যে একটা সমকোণ আছে না, এই সমকোণকে যদি যদি আমি সমান 90 ভাগে ভাগ করতে পারি, দেখো আমি যদি সমান 90 ভাগে ভাগ করতে চাই, তাহলে একটা রেখা আর একটা রেখার উপরে উঠে যাবে। সমান 90 ভাগে আদৌ কখনো ভাগ করা যাবে না, আর ভাগ করলে তোমরা বুঝতে পারবে না। এই জন্য আমি তোমাদেরকে বলবো, তোমরা ধরে নাও যে এখানে 90 ভাগ আছে, এই যে 90 ভাগ আছে সমান। তাই এই সমান 90 ভাগে ভাগ করার পর যদি একটা ভাগ এতটুকু হয়, তাহলে এই ভাগটাকে আমরা বলবো হলো 1 ডিগ্রি, যেটা হলো ষাটমূলক পদ্ধতির একক। আমরা যে সাধারণত যে পদ্ধতিটা ব্যবহার করি, ডিগ্রি বলি না, একক, এই ডিগ্রিটা ষাটমূলক পদ্ধতির একক। এখানে দেখো 1 ডিগ্রি কিন্তু আমি যতটুকু দিয়েছি এর থেকে অনেক 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 ছোট। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে মনে হচ্ছে বড়, কিন্তু এটা আরো ছোট হবে। এখন যদি তোমাকে বলা হয় ষাটমূলক পদ্ধতির একক 1 ডিগ্রি, 1 ডিগ্রির সংজ্ঞা কি, তুমি এভাবে বলতে পারবা যে কোনো সমকোণকে সমান 90 ভাগে বিভক্ত করলে প্রতি ভাগে যে পরিমাণ থাকবে তাকে 1 ডিগ্রি বলে। আবার কেউ যদি চাও যে এক সরল কোণকে সমান 180 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে যতটুকু পড়বে তাকে 1 ডিগ্রি বলে। এটাও সত্য, এটাও ঠিক আছে। এখন দেখো, এই যে অংশ, এটাকে তো 1 ডিগ্রি বলতেছি। এখন আমি এই 1 ডিগ্রি এখানে নিয়ে এই 1 ডিগ্রিকে যদি সমান 60 ভাগে ভাগ করতে পারি, সমান 60 ভাগে, কয় ভাগে? 60 ভাগে, তাহলে এক এক ভাগে যতটুকু পড়বে না, ওই এক এক ভাগের অংশটুকুকে বলা হয়েছে 1 মিনিট। 1 মিনিটকে এইভাবে প্রকাশ করা হবে। তার মানে আমরা বলতে পারি, আমি যদি 1 ডিগ্রি নেই, তাকে কত ভাগ করলে 1 মিনিট হবে? 60 ভাগ করলে। তার মানে আমি বলতে পারি যে 1 ডিগ্রি সমান হলো 60 মিনিট। এটা বলতে পারবো। দেখো, এটার মানে কিন্তু মিনিট, একটা দাগ দিলে সেটাকে মিনিট বলবো। 1 ডিগ্রি মানে হলো 60 মিনিট। এখন দেখো, এই যে 1 ডিগ্রিকে 60 ভাগ করার পর কত ছোট একটা অংশ আমরা পাবো, একটা কোণ। অনেক ছোট একটা কোণ পাবো, যেটা আসলে আমি এখানে কোনোভাবেই আঁকতে পারবো না, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখাও সম্ভব না। এখন ওই 1 মিনিটকে আমি যদি নিয়ে 60 ভাগে ভাগ করি, মনে করো যে এটা 1 মিনিট, ধরে নাও এটা 1 মিনিট, তাহলে এটাকে যদি আমি আবার 60 ভাগে ভাগ করি, এটাকে আবার 60 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে যতটুকু থাকবে সেটাকে আমরা বলবো হলো 1 সেকেন্ড। তার মানে আমি বলতে পারি 1 মিনিটকে আমরা ইচ্ছা করলে 60 সেকেন্ডে রূপান্তর করতে পারবো 60 ভাগ করলে। 1 মিনিটকে নিয়ে 60 বার ভাগ করলে সেটা 60 সেকেন্ড হবে। এজন্য বলতে হবে যে 1 মিনিট সমান হলো 60 সেকেন্ড, আর 1 ডিগ্রি হলো 60 মিনিট। তোমার বোঝার সুবিধার্থে, তুমি শুধুমাত্র মনে রাখার সুবিধার্থে আরকি, ডিগ্রিকে আপাতত তুমি ঘন্টা হিসাবে মনে মনে চিন্তা করবা। মনে মনে চিন্তা করবা ডিগ্রি মানে হলো ঘন্টা। তাহলে বলো 1 ঘন্টা সমান কত ডিগ্রি? সরি, 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। আবার 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। কিন্তু তুমি লেখার সময় অবশ্যই ডিগ্রিই বলবা, কিন্তু মনে মনে রাখবা যে ডিগ্রি না, এটা হলো ঘন্টা। তাহলে এককের রূপান্তর খুব সহজেই করতে পারবে। তাহলে আমি আশা করব তোমরা কোণ পরিমাপের যে পদ্ধতির, ষাটমূলক পদ্ধতির যে এককগুলো, এগুলো সম্পর্কে বুঝতে পেরেছো। এবার আমরা পদ্ধতি আরেকটা আছে, সেটা হলো বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম যেটা আছে, সেই বৃত্তীয় পদ্ধতিটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এই বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক হিসাবে ধরা হয় হচ্ছে রেডিয়ানকে। এখানে ষাটমূলক পদ্ধতিতে যেমন একক হিসাবে ডিগ্রিকে বেছে নেওয়া হয়েছে, বৃত্তীয় পদ্ধতিতে কোণ হিসাবে ব্যবহার করা হয় হচ্ছে রেডিয়ানকে। এখন 1 রেডিয়ান কি, এটা আমাদের বুঝতে হবে। রেডিয়ান কোণ ধ্রুবক কোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। রেডিয়ান সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। দেখো, রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্ক কি সেটা আমরা শিখবো। পদ্ধতি হলো এটা, কোন বৃত্তের, মনে করো এটা একটা বৃত্ত। দেখো, এই বৃত্তের একটা ব্যাসার্ধ আছে না, তো এই ব্যাসার্ধের সমান যদি আমি চাপ নেই, এখানে ব্যাসার্ধের সমান যদি চাপ নেই, মানে ব্যাসার্ধ যতটুকুই চাপও ততটুকু যদি হয়, তাহলে এই চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, দেখো চাপটা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করেছে না, এই কোণটাকে আমরা বলবো হলো 1 রেডিয়ান। আর রেডিয়ান মাথার উপরে যে সার্কুলার সিস্টেম, যেহেতু ওই সি দিয়ে প্রকাশ করা হয়, আমরা বলবো যে 1 রেডিয়ান। সি আছে মানে এটা রেডিয়ান কোণ বোঝানো হচ্ছে। তাহলে দেখো, রেডিয়ানের সংজ্ঞা আমি তাহলে বলে দেই, কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বা রেডিয়ান কোণ বলা হয়। এখন মনে রাখবা, আমি যদি বৃত্ত বড় নেই, তাহলে ব্যাসার্ধও বড় হবে।
আর ব্যাসার্ধ যদি বড় হয়, ব্যাসার্ধের সমান চাপ নিলে চাপটাও বড় হবে, কিন্তু আমি যখন যোগ করব এখানে এই চাপ দ্বারা, তখন ওই 1 রেডিয়ানই রয়ে যাবে, এটার মান পরিবর্তন হবে না, 1 রেডিয়ান একই থাকবে, ভিন্ন ভিন্ন হবে না। তার মানে মনে রাখবা যে বৃত্ত যত বড় হোক বা যত ছোট হোক, রেডিয়ান কোণ একটা নির্দিষ্ট কোণ। এই জন্য রেডিয়ান কোণ ধ্রুবক কোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা পরীক্ষায় আসে। একটু পরে রেডিয়ান সম্পর্কে আরো বিস্তারিত আমরা জানবো, রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্ক কি সেটাও জানবো। তার আগে আমরা আরো কিছু প্রতিজ্ঞা আমরা শিখে নিব। দেখো, প্রতিজ্ঞা মানে কি, এগুলো মূলত তোমার অনেকটা সূত্রের মতো, এটা তুমি সবসময় ব্যবহার করতে পারবা, এটা সবসময়ের জন্য সত্য হয়। বিষয়টা দেখো, প্রথম যে প্রতিজ্ঞাটা আমরা জানি সেটা হলো দুটি বৃত্তের শস্য পরিধি এবং ব্যাসের অনুপাত সবসময় সমান হয়। শুধু দুটি না, বৃত্ত যদি অসংখ্য নেই, সব পরিধি এবং ব্যাসের অনুপাত সবসময় সমান হবে, সেটা পায়ের সমান, এটা আমরা জানি। মানে বিষয়টা এমন, মনে করো একটা বৃত্ত, আরো অসংখ্য বৃত্ত তুমি এমন নাও, তো এই বৃত্তের একটা ব্যাস আছে না, ডি ডায়ামিটার, এটারও একটা ব্যাস থাকবে, এটাও মনে করো ডি, এটা D1 দিলাম, এটা D2 দিলাম। আবার এই যে বৃত্ত, এই বৃত্তের একটা পরিধি থাকবে না, পরিধি হলো সার্কামফারেন্স, এটা সি দিয়ে প্রকাশ করা হয়, এটা C1, এটা মনে করো আমি দিলাম হলো C2, এটার সার্কামফারেন্স বা পরিধি মানে পুরাটা। এখন আমি যদি এই C1 কে D1 দ্বারা ভাগ করি, এই C1 কে D1 দ্বারা ভাগ করি, তাহলে সেটা আমরা একটা নির্দিষ্ট সংখ্যা পাবো, সেটা হলো পাই। যে পাই আমরা অমূলদ সংখ্যা হিসাবে চিনি, যার মান 3.14159 ডট ডট ডট, যাকে কখনোই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। কিন্তু এখানে তোমার প্রশ্ন আসতে পারে যে স্যার, আপনি তো বলছেন যে পাইকে কখনোই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তা আপনি তো এখানে ভগ্নাংশ আকারে প্রকাশ করে রেখে দিয়েছেন, তা কোন ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না? যে ভগ্নাংশ লব এবং হর দুইটাই পূর্ণ সংখ্যা, এই আকারে তুমি প্রকাশ করতে পারবা না, বা লব হর দুইটাই মূলদ সংখ্যা, এটা তুমি বলতে পারো। তুমি মনে রাখবা, পৃথিবীতে যত বৃত্ত আছে, কোন বৃত্তের, আমরা বলি না পায়ের মান 22/7, যারা এটা বলি তারা ভুল বলি। পায়ের মান 22/7 না, পায়ের মান হলো 22/7 খুব কাছাকাছি। এই জন্য আমরা মাঝে মধ্যে 22/7 নিয়ে কাজ করি, উত্তরটা খুব কাছাকাছি আছে, কিন্তু 100% মিলবে না তোমার। তুমি মনে রাখবা, পায়ের মানকে কখনোই ভগ্নাংশ আকারে এভাবে প্রকাশ করতে তুমি পারবে না। বিশ্বাস না হয় তুমি 7 সেন্টিমিটার, 7 ডি এর মান 7 না, ডায়ামিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে 3.5, তা তুমি 3.5 সেন্টিমিটার নিয়ে একটা বৃত্ত আঁকবা খাতার মধ্যে, আঁকার পর তারপর ওইটার পরিধি যদি মাপতে পারো কোনোভাবে, ফিতা দিয়ে বা সুতা দিয়ে সুন্দর করে মাপবা, দেখবা যে কখনোই সেটা 22-এর সরাসরি সমান হবে না, 22-এর খুব কাছাকাছি যাবে, কিন্তু 22-এর একেবারে পুরোপুরি সমান হবে না, কখনোই হবে না। তার মানে মনে রাখবে, কোনো বৃত্তেরই ব্যাস যদি তুমি পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যা নাও, তাহলে পরিধি কখনোই মূলদ বানাইতে পারবে না। তুমি চেষ্টা করে দেখো, এটা আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা অনেক সময় বলি যে এটার কাছাকাছি। এই জন্য তুমি মনে রাখবা 22/7 খুব কাছাকাছি পায়ের মান, কিন্তু 22/7 না। এখান থেকে তোমাদের আরেকটা জিনিস তাহলে আমি প্রমাণ করে দিই। দেখো, যে কোনো বৃত্তের পরিধিকে আমরা বলতেছি সি, আর ব্যাসকে বলতেছি ডি ডায়ামিটার, আর এটা সবসময় কার সমান? পায়ের সমান। তাহলে আমি যদি এটা আড়াআড়ি গুণ করি, তাহলে সি সমান কি হবে? ডি পাই। সি সমান হলো ডি পাই। এখন বলো, ডি তো ডায়ামিটার মানে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধ যদি আর হয়, ডি হবে 2r, মানে আমি বলতে পারি ডি হলো 2r এর সমান। তাই এখানে ডি এর জায়গায় যদি আমি 2r বসিয়ে দেই, তাহলে এখানে আসে কি 2 পাই আর হয়ে যায়। দেখো ভালো করে, মানে ডি সমান 2r বসাইলে পাই তো আগে ছিল, 2r আর কে আমি একটু দূরে রাখলাম, এই জন্য রাখলাম কারণ এটাকে আমরা চিনি, পরিধির সূত্র এটা, পরিধি সি সমান হলো 2 পাই আর, এই জন্যই পরিধির সূত্র আসলে 2 পাই আর আসে। অন্য অন্য উপায়েও প্রমাণ করতে পারবা তুমি 2 পাই আর, কিন্তু এটা থেকেও প্রমাণটা করা যায়। আমি আশা করব তুমি বুঝতে পারছো যে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত যে সবসময় সমান হয় কেন। এটা যে কোনো বৃত্ত নিবা একই আসবে, সেটা পায়ের সমান। এবার দেখো, প্রতিজ্ঞা 3টা একটু ভালো করে খেয়াল করো। এখানে বলছে বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক। এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। দেখো, মনে করো এটা একটা বৃত্ত, এখানে আমাকে চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ লাগবে। মনে করো এই চাপটা নিলাম আমরা, এ বি চাপ, তো এর উপর একটা কেন্দ্রস্থ কোণ আসবে না, এটা মনে করো এ ও বি। হ্যাঁ, তা এখানে বলা হয়েছে যে বৃত্ত চাপ আর এই কোণটা পরস্পর সমানুপাতি হবে। সমানুপাতি মানে কি? মানে একটা যদি বৃদ্ধি পায় তাহলে আরেকটা বাড়তে থাকবে, একটার মান কমলে আরেকটা মানও কমবে, এটাকে সমানুপাতি বলি আমরা। তাহলে বিষয়টা এমন, এই যে চাপ এ বি, এই চাপ এ বি এর জন্য যদি কোণ থিটা হয়, আমি যদি এ বি কে বৃদ্ধি করি তাহলে থিটার মানও বৃদ্ধি পাবে, এটাকে আরো বৃদ্ধি করলে থিটা এর মান আরো বৃদ্ধি পাবে। যেহেতু একটা বাড়ালে আরেকটা এমনি এমনি বাড়তে থাকে, তাহলে এটাকে বলা হয় সমানুপাতিক। মানে তুমি এইভাবে লিখতে পারবা যে
কোণ এ ও বি, মানে এই যে কোণ এ ও বি মানে কি থিটা, সমানুপাতি চাপ এ বি, চাপ এ বি। মনে রাখবা, তুমি যদি শুধু এ বি লেখো তাহলে কিন্তু মানুষ এটা বুঝবে, এই যে সরাসরি যেটা আছে জ্যা হিসাবে আছে, এই জন্য তুমি শুধু এ বি বলবা না, হয় চাপ এ বি বলবা, আর না হলে তুমি ইচ্ছা করলে এই যে এ বি লিখে মাথার উপর একটা চাপের মতো চিহ্ন দিয়ে দিতে পারবা। এটা দিয়ে যা বোঝানো হয় এটা দিয়ে একই জিনিস বোঝানো হয়। যখন মাথার উপর এরকম বাঁকা দাগ থাকে তখন এটাকে আমরা ধরে নিই হলো এটা চাপ, চাপের দৈর্ঘ্য। আর তুমি যদি চাপ না লিখে শুধু এবি লিখো তাহলে মানুষ বুঝবে যে এই জ্যাটাকে তুমি বোঝাচ্ছ, মানে সরাসরি দূরত্ব বোঝাচ্ছ। এই জন্য তুমি মনে রাখবে এটাকে, এটা আমরা বলতে পারবো সবসময়। আর এটার কারণেই মূলত আমরা ওই যে এস ইকুয়াল টু আর থিটা এটা প্রমাণ করতে পারি, কিন্তু এটা আমাদের আসলে কখনোই প্রমাণ কাজে আসবে না। এটা যদি তোমরা শিখতে চাও তাহলে আমি এটা তোমাদের শিখিয়ে দেবো, কমেন্ট বক্সে জানালে দেখবা যে আমি শুধু এটা নিয়ে একটা ভিডিও করবো ছোট্ট একটা, তখন তোমরা বুঝে যেতে পারবে। এটা তোমার কাজে লাগবে না, এই জন্য আমরা এটা প্রমাণ করবো না, তুমি শুধু মনে রাখো যে এটা সবসময় সত্য হয়। এবার দেখো, এবার আমরা তাহলে রেডিয়ান কোণ যে ধ্রুবক কোণ এটা আমরা প্রমাণ করবো, একটু বোঝার চেষ্টা করো ভালো করে। রেডিয়ান কোণ কি বলছিলাম, একটু আগেই বলছিলাম, রেডিয়ান কোণ মানে হলো কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ। এটা যদি ব্যাসার্ধ হয়, এই চাপও যদি আর এর সমান হয়, তাহলে এই চাপ দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হয় 1 রেডিয়ান। আর এই রেডিয়ান কোণ সবসময় নির্দিষ্ট, বা রেডিয়ান কোণের মান কত, একটা ধ্রুব মান, সেটা আমি প্রমাণ করবো এখানে। রেডিয়ান কোণ ধ্রুব কোণ এটা আমরা প্রমাণ করবো এখন। রেডিয়ান কোণের সংজ্ঞা তোমরা মুখস্থ করে না এখনই, খুব সহজ। দেখো আরেকবার বলি, কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে, মানে এই যেটুকু মনে করো চাপ, তাহলে এই বৃত্তের কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করলো, এই কোণটাকেই বলবো রেডিয়ান কোণ বা 1 রেডিয়ান। বৃত্ত ছোট বড় যাই হোক, রেডিয়ান কোণ ফিক্সড। এটা প্রমাণ করা খুবই সহজ। এর জন্য তোমাদের আরেকটা জিনিস একটু খেয়াল করো, একটু খেয়াল করো তো। যদি একটা বৃত্ত আমি নেই, এটা কেন্দ্র ও, এটা এ, এটা দিলাম হলো বি, তাহলে এ ও বি একটা কোণ উৎপন্ন হলো এখানে, আর এখানে আরেকটা দিলাম এটা হলো সি, তাহলে এ ও সি একটা কোণ উৎপন্ন হলো। তাহলে দেখো এই এ বি একটা চাপ আছে, এই চাপ দ্বারা উৎপন্ন কোণ আছে, এসি চাপ, এসি চাপ দ্বারা উৎপন্ন কোণ এটা। আমি যদি এই চাপগুলোর অনুপাত নির্ণয় করি, দেখো এ বি চাপ আর এসি চাপের যে অনুপাত, এটার যে অনুপাতের মান পাবো সেটা এ বি চাপ দ্বারা উৎপন্ন যে কেন্দ্রস্থ কোণ আর এসি চাপ দ্বারা উৎপন্ন যে কেন্দ্রস্থ কোণ এওসি। খেয়াল করো, এ বি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ এওবি আর এসি চাপ দ্বারা উৎপন্ন কোণ হলো এওসি। এই দুইটা সবসময়ের জন্য সমান হয়। এটা সমান হয় শুধু এর আগের প্রতিজ্ঞাটার কারণে, ওই যে অনুপাত যে সমান হয়। কারণ দেখো আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি আর এটাকে এই পাশে নিয়ে যাই, এখানে কিন্তু অবশ্যই চাপ লিখবা। দেখো আমি শুধু এবি লিখে রাখছি, তোমাদের একটু আগেই বললাম যে চাপ না লিখলে হবে না, আমি নিজেই লিখে নাই। যাই হোক, চাপ এবি আর চাপ এসির অনুপাত যা হবে, এই কোণ এওবি আর কোণ এওসি এর অনুপাত তাই হবে। কারণ দেখো আমি যদি এই দুটার মধ্যে স্থান পরিবর্তন করি, এইটা আর এটার মধ্যে স্থান পরিবর্তন করি, তাহলে কি দাঁড়ায় এখানে, চাপ এবি ডিভাইডেড বাই এই যে কোণ এওবি, কোণ এওবি সমান, আর এই এসি ওই পাশে চলে যাবে, তাহলে চাপ এসি ডিভাইডেড বাই কোণ এওসি। আমি তো একটু আগে একটা প্রতিজ্ঞা পড়ে এসেছি যে বৃত্ত যদি একই হয়, বৃত্ত যদি একটাই হয়, তাহলে চাপ এবং চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রে যে কোণটা আছে না, এর অনুপাত সমানুপাতি। সমানুপাতি মানে কি, সমান অনুপাত হবে। যেমন দেখো এই চাপ আর এই চাপ দ্বারা উৎপন্ন কোণের অনুপাত, এই চাপ আর এই চাপ দ্বারা উৎপন্ন কোণের অনুপাত সবসময় সমান হবে, এই কোণ আর এই কোণ, তাহলেই তো সমানুপাতি হবে। তা এটা বলা যায় যেহেতু, এই জন্য আমরা এটাও বলতে পারবো। তুমি যদি শুধু এতটুকু জানো, এতটুকু যদি শিখে ফেলো, মনে করো এখানে আমি যদি ডি দেই, তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারবো বিডি বাই এবি। দেখো বিডি বাই এবি সমান হলো এই কোণ বাই এই কোণ, মানে চাপের অনুপাত চাপ দ্বারা উৎপন্ন কোণের অনুপাতে সবসময় সমান হবে। এটাই যদি আমি জানি তাহলে খুব সহজেই রেডিয়ান কোণ ধ্রুবক কোণ আমরা প্রমাণ করে ফেলতে পারবো। একটু খেয়াল করো, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, অনেক আসে পরীক্ষায় যে রেডিয়ান কোণ ধ্রুবক কোণ প্রমাণ করো। এটা প্রমাণের জন্য ওই প্রতিজ্ঞা, তোমার বইয়ে প্রতিজ্ঞা 4 না হলে 3 দেওয়া আছে। এটা আমি আগের বই দেখে করছি কিনা বলতে পারছি, যাই হোক তুমি খুঁজে নিও, প্রতিজ্ঞা 3 না 4 তুমি খুঁজে পাবে, এটা সমস্যা না। আমি বাংলা কথাগুলো লিখবো না, আমি শুধু এই যে চিত্রটা দেখো, এটা দিলাম হলো ও, এটা হলো এ, এটা হলো বি, আর এটাকে দিলাম হলো সি। এখানে খেয়াল করো ভালো করে, এই ও এ হলো ব্যাসার্ধ আর চাপ এ বি হলো ব্যাসার্ধ আর এর সমান, বুঝো কিন্তু এই এ বি চাপ হলো ব্যাসার্ধ আর এর সমান, এই যে ও এ যে ব্যাসার্ধ আছে এটা সমান। তাহলে বলো তো কোণ এ ও বি কি রেডিয়ান কোণ হবে না, 1 রেডিয়ান হবে না? কারণ রেডিয়ান কোণের সংজ্ঞাই তো এটা,
কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকে 1 রেডিয়ান বলা হয়। তাহলে ওই হিসাবে এটা 1 রেডিয়ান কোণ। আর আমি কি করছি, আমাদের প্রমাণের স্বার্থে এখানে একটা লম্ব এঁকেছি, লম্ব, এটা কিন্তু লম্ব 90 ডিগ্রি। এখন আমি প্রমাণ করতে চাচ্ছি যে রেডিয়ান কোণ মানে 1 রেডিয়ানের যে মানটা, মানে রেডিয়ান কোণ কি এ ও বি না? আমি এখানে 1 রেডিয়ান লিখবো না, তুমি এখানে 1 রেডিয়ান লেখার দরকার নেই। তুমি শুধু এইখানে লিখবা লেখার সময়, ওর ভিতরে লেখার দরকার নেই। ভিতরে লিখলে চিত্রটা খুবই বাজে হয়ে যাবে, প্রমাণ করতে বেশ একটা সুবিধা পাবে না, বাজে দেখাবে আর কি। আমি শুধু প্রমাণটা লিখতেছি, একটু ভালো করে খেয়াল করো। অঙ্কনটা বলতেছি না, যে আমি যে অঙ্কন করেছি যে এটা লম্বা কি, এগুলো আমি বলতেছি না। বইয়ের মধ্যে লেখা আছে, তোমরা একটা বললাম, শুধু প্রমাণ মূল জিনিসটুকু তোমাদের লিখে দেই। একটু খেয়াল করো, এখানে বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু দুইটা কোণ আছে, একটা হলো রেডিয়ান কোণ, একটা হলো সমকোণ। আমি জানি যে দুইটা কোণের অনুপাত আর ওই দুইটা কোণ যে চাপ দ্বারা উৎপন্ন হয়েছে তাদের চাপের অনুপাত সমান হয়। তাহলে আমি কোন দুইটার মান জানি, একটা এওবি একটা এওসি। এটা হলো 1 রেডিয়ান, এটা হলো 1 সমকোণ। এখন আমি দেখো চাপ এবি এর মানও জানি। এবি চাপের মান কত? আর ব্যাসার্ধ আর এর সমান। কিন্তু এসি চাপের মান আমার জানা নাই। আমি যদি শুধু এসি চাপের মান বের করতে পারি তাহলে অনুপাত দিয়ে এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে আমি আগে লিখি, ও এ সমান হলো ব্যাসার্ধ আর, চাপ এবি, চাপ এবি সমান হলো, এটাও ব্যাসার্ধ আর, কারণ রেডিয়ান কোণ যেটা দেখো, ও এ ব্যাসার্ধ, চাপ এবি ব্যাসার্ধ, দুইটাই। আমি একক দিচ্ছি না, তোমরা একক দিয়ে নিও, তোমরা বইটা দেখে লিখবা সুন্দর করে, বইয়ের মতো বইটা আমি বুঝিয়ে দিচ্ছি দেখো। আর এখানে দেখো কোণ এওবি, কোণ এওবি কত? কোণ এওবি হলো 1 রেডিয়ান। আর কোণ এওসি, কোণ এওসি কত হবে? খেয়াল করো, এওসি তো লম্ব এঁকেছি আমি, এটা মনে রাখবা। তাহলে এটা 1 সমকোণ। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো এসি চাপ। দেখো এসি চাপ কি হবে একটু বোঝার চেষ্টা করো। এটার উপর আমি এখানে লম্ব এঁকেছি, এটাকে যদি পিছের দিকে বর্ধিত করি, এটাকেও যদি পিছের দিকে বর্ধিত করি, তাহলে এই বৃত্তটা সমান 4 ভাগে ভাগ হয়ে যাবে, যার প্রতিটা কোণ 90 ডিগ্রি। দেখো এখানে এটা কিন্তু কেন্দ্র, এটা কিন্তু কেন্দ্র। তুমি আবার এদিক দিয়ে দিও না, এদিক দিয়ে বলো না তাহলে সবগুলো সমান হবে, এমন না। এটা তো কেন্দ্র, তাই না? ও তো কেন্দ্র। তাহলে ওই হিসাবে কেন্দ্রে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে সবগুলো চাপের অনুপাত পরিমাণও সমান হবে। এখানে যতটুকু, এখানে ততটুকু, এখানেও ততটুকু, এখানেও একই পরিমাণ। তাহলে আমি বলতে পারি যে আমি যদি এটার মান বের করতে চাই, এটা হবে পুরা পরিধির 4 ভাগের 1 ভাগ। পুরা পরিধিটা হলো 2 পাই আর, আর এই অংশ তাহলে কত হবে? 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ বের করতে গেলে 4 দিয়ে ভাগ করলেও হয়, অথবা 1/4 সামনে গুণ করলেও হয়। তো এটা দিয়ে আমি যদি বের করি তাহলে কিন্তু এসি এর মান আমি পেয়ে যাব, যেহেতু ব্যাসার্ধ আর আমার জানা। তাহলে আমি এটাই করি। তাহলে চাপ এসি সমান হচ্ছে 1/4 ইন্টু 2 পাই আর, কাটাকাটি করলে পাই আর বাই 2। এখন দেখো আমরা জানি, আমরা জানি আমরা জানি হলো দুইটা চাপের অনুপাত আর দুইটা কোণের অনুপাত সমান। তাহলে কোণ দুইটা আমরা নিয়ে নেই। দেখো আমি কিন্তু প্রমাণ করতে চাই এই 1 রেডিয়ানের মান হচ্ছে ধ্রুবক। তাহলে আমি কি লিখতে পারবো, কোণ এ ও বি, আর অন্য একটা কোণ আছে সমকোণ, সেটা কি? কোণ এ ও সি। কোণ এ ও সি, এই দুইটার অনুপাত সমান হবে এই কোণ উৎপন্ন হয়েছে কোন চাপ দ্বারা, শুধু কেন্দ্রটা বাদ দিলেই হয়, কেন্দ্র ও বাদ দাও। তাহলে চাপ এবি, চাপ এবি। আর এওসি কোণ উৎপন্ন হলো কোন চাপ দ্বারা? এসি চাপ দ্বারা। তাহলে চাপ এসি। এবার আমি মানগুলো বসিয়ে দিই। দেখো আমার কিন্তু এ ও বি এর মান, রেডিয়ান কোণ ধ্রুবক কোণ দেখাতে চাচ্ছি, মানে এই যে এ ও বি কোণ ধ্রুবক কোণ দেখাতে চাচ্ছি। তাহলে কোণ এ ও বি কে বামেই রেখে দেব, এ ও বি কে বামে রেখে দিলাম, এ ও সি কে ডানে নিয়ে যাব, এ ও সি কে ডানে। এখন চাপ এ বি এর মান বসিয়ে দাও। চাপ এ বি এর মান কোনটা দেখো তো? চাপ এ বি এর মান হলো আর, আর চাপ এ সি এর মান হলো পাই আর বাই 2, পাই আর বাই 2 ইনটু এই যে এ ও সি ওই পাশে গেলে গুণ হবে না, নিচের থেকে উপরে যাবে। এ ও সি এর মান কত বলো তো? এ ও সি এর মান 1 সমকোণ। তাহলে এটা একবারে লিখে দিলাম আমি, 1 সমকোণ। এবার দেখো এটা ভাগ আছে গুণ আকারে লিখি, এটা ভাগ আছে গুণ আকারে লিখি, বা কোণ এ ও বি সমান হলো, এটা ভাগ গুণ আকারে লিখলে লব পরিবর্তন হয় না, কিন্তু হরটা পরিবর্তন হবে, মানে উল্টায় যাবে। উল্টায় গেলে 2 যাবে উপরে, পাই আর যাবে নিচে, আর 1 সমকোণ তো আছে এই পাশে। এবার দেখো আর আর কাটা, তাহলে আমরা পাইলাম 2 সমকোণ বাই পাই, 2 সমকোণ বাই পাই। একটু ভালো করে খেয়াল করো, কোণ এ ও বি মানে রেডিয়ান কোণের মান পেয়ে গেলাম 2 সমকোণ বাই পাই। আচ্ছা বলো তো, এই 2 গুণ সমকোণ বাই পাই এর মধ্যে কোনো চলক আছে? 2 সমকোণ সবসময় একই থাকে, কখনোই পরিবর্তন হয় না। 2 সমকোণ মানে 180 ডিগ্রি।
এমন না আজকে 180 ডিগ্রি, কালকে 360 ডিগ্রি হবে, পরের দিন 120 ডিগ্রি, এমন না। এটা পরিবর্তন হবে না, এটা ফিক্সড। আর পায়ের মানও ফিক্সড। তার মানে এখানে পরিবর্তন, এই মান পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। পরিবর্তন হতো যদি ব্যাসার্ধ রয়ে যেত। এখানে যদি আর রয়ে যেত তখন কি ঘটতো, ওই আর থেকে যাওয়ার কারণে ব্যাসার্ধ বড়, মানে বৃত্ত ছোট হলে মান কমে যেত, বৃত্ত বড় হলে মান বেড়ে যেত। যেহেতু এখানে ব্যাসার্ধটা নাই, মানে ব্যাসার্ধটা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে এখানে পুরাটাই ধ্রুব সংখ্যা পুরাটা। তাহলে আমি বলতে পারি না এ ও বি একটা নির্দিষ্ট কোণ, ধ্রুব কোণ, ফিক্সড কোণ একটা, এটা বলা যায়। তাহলে তুমি এখানে লিখে দেবো যে সুতরাং কোণ এ ও বি একটা ধ্রুব কোণ, মানে রেডিয়ান কোণ একটা ধ্রুব কোণ। এখন দেখো এটা কিন্তু 1 রেডিয়ান। তা আমি যদি বলি 1 রেডিয়ান সমান হলো এই 2 সমকোণ বাই পাই, 2 সমকোণ বাই পাই। এখন যদি আড়াআড়ি গুণ করি তাহলে কি ঘটে দেখো তো, পায়ের সাথে 1 গুণ করলে পাই থাকবে, তাহলে পাই রেডিয়ান সমান 2 সমকোণ হয়ে যাবে না? আর 2 সমকোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে আমি এখান থেকে পেয়ে গেলাম পাই রেডিয়ান সমান হলো 2 সমকোণ। এটা এভাবে প্রমাণ করা যায়। আরেকটা পদ্ধতি আছে এটা প্রমাণ করার, সেটা আমি তোমাকে দেখাবো। তাহলে এটা মুখস্থ রেখো, পাই রেডিয়ান সমান 2 সমকোণ, এটা আমরা কাজে লাগাবো। দেখো এটা আমি পরে দেখাচ্ছি, আগে রেডিয়ান আর ইসের মধ্যে সম্পর্ক দেখাই। দেখো এটাকে ক্লিয়ার করি। মনে করো এটা ব্যাসার্ধ আর, এটুকু আর, এটুকু আর, এটা 1 রেডিয়ান কোণ উৎপন্ন হলো, 1 রেডিয়ান। কারণ রেডিয়ান কোণ তো আমরা জানি যে কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, এই চাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হয় 1 রেডিয়ান, এটা আমরা জানি। তাহলে তুমি বলো তো, চাপের দৈর্ঘ্য যখন আর একক, খেয়াল করো ঐকিক নিয়মেও করা যায় এটা, চাপের দৈর্ঘ্য আর একক হলে কেন্দ্রে উৎপন্ন কোণ কত হচ্ছে? কেন্দ্রে উৎপন্ন কোণ 1 রেডিয়ান, 1 রেডিয়ান। খেয়াল করো কিন্তু চাপের দৈর্ঘ্য আর একক মানে কেন্দ্রে উৎপন্ন কোণ 1 রেডিয়ান। ঐকিক নিয়ম, চাপের দৈর্ঘ্য যদি 1 একক হয় তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ হবে 1 বাই পাই, সরি 1 বাই আর। ওই যে ছোটবেলার মতো 5টির দাম 10 টাকা হলে একটার দাম কত, 5 দিয়ে ভাগ করতাম, ওইটার মতো একেবারে। এখন দেখো চাপ যদি আমি পুরাটা নেই, পুরাটা, পুরা চাপ মানে কত? পুরা চাপ মানে হলো পরিধি, যেটাকে আমরা 2 পাই আর দিয়ে প্রকাশ করি। তাহলে আমি চাপ পুরাটা নিব, মানে 2 পাই আর যদি নেই, পরিধির সমান নিয়ে নিই, তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ হবে হলো 1 সাথে 2 পাই আর গুণ হবে উপরে নিচে আর। এখন আর আর কেটে গেলে থাকবে শুধু 2 পাই। তার মানে দেখো কেন্দ্রে উৎপন্ন কোণ রেডিয়ানে আসতেছে 2 পাই রেডিয়ান, কিন্তু আমরা তো জানি যে কেন্দ্রে উৎপন্ন কোণ ডিগ্রিতে 360 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি না 2 পাই রেডিয়ান মানে 360 ডিগ্রি। তার মানে শুধু পাই রেডিয়ান মানে হলো 180 ডিগ্রি, যেটা আমরা একটু আগেও পেয়েছিলাম। তুমি ইচ্ছা করলে এখান থেকে 1 রেডিয়ানের মান নির্দিষ্ট বা ফিক্সড এটাও এইভাবেও দেখাতে পারো, কিন্তু তোমাদের বইয়ের মধ্যে যেহেতু ওইটা আছে, তোমরা প্রথম যে পদ্ধতিটা দেখালাম ওটা দিয়ে দেখাবা। এখন দেখো এটার থেকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র প্রতিপাদন করে ফেলতে পারবো। একটু খেয়াল করো, এটা মনে করো ও, এটা এ, এটা বি, এটার নাম দিলাম হলো সি। তুমি ধরে নাও যে এটা হলো ব্যাসার্ধ আর এর সমান, আর এই চাপটাও ব্যাসার্ধ আর এর সমান, তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ এটা কত হবে? 1 রেডিয়ান হবে। আর এইখানে যে চাপটুকু আছে ধরে নাও যে এই চাপটার দৈর্ঘ্য হলো এস, আর এটার কেন্দ্রে উৎপন্ন কোণ হলো থিটা, মানে ওই চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ মনে করো থিটা। তুমি চাপ এস এটা না ধরে পুরাটাও ধরতে পারো, এটা তোমার ইচ্ছা। আমি ওইটা ধরলাম। একটু আগেই নাম বলেছি কত দুইটা কোণের অনুপাত, আর ওই কোণ দুইটা দ্বারা যে চাপ উৎপন্ন হয়েছে তার অনুপাত সমান হয়, বা উল্টা করে বললে চাপের অনুপাত আর কোণের অনুপাত সমান হয়। তাহলে কি আমি বলতে পারবো এই যে এ বি চাপ মানে ব্যাসার্ধ কিন্তু আর এর সমান ছিল, যেহেতু রেডিয়ান কোণ, তাহলে আমি বলতে পারবো যে এ বি চাপ ডিভাইডেড বাই বিসি চাপ সমান হলো এ বি দ্বারা উৎপন্ন কোণ হলো এ ও বি ডিভাইডেড বাই বিসি দ্বারা কোণ উৎপন্ন হয়েছে হলো বি ও সি। তাহলে এখানে এ বি চাপ মানে হলো ব্যাসার্ধ আর এর সমান, বিসি চাপ মানে হলো এস এর সমান, এ ও বি হলো 1 রেডিয়ান, বি ও সি হলো থিটা, জানি না এই যে কোণ থিটা বি ও সি। এবার আড়াআড়ি যদি গুণ করি, 1 এর সাথে এস গুণ করলে এসই থাকে, আর থিটার সাথে আর গুণ করলে হবে আর থিটা। তাহলে এস সমান হলো আর থিটা, যেখানে থিটা অবশ্যই অবশ্যই রেডিয়ান কোণ, এটা মনে রাখবা। থিটা অবশ্যই রেডিয়ান কোণ, কারণ এখানে যেহেতু এগুলো আমরা রেডিয়ান নিয়ে হিসাব করতেছি, তাহলে এটাও রেডিয়ান কোণে হিসাব করতে হবে। তাহলে কখনো যদি আমরা এই সূত্র প্রয়োগ করি তাহলে থিটা কোণকে অবশ্যই রেডিয়ানে প্রকাশ করে নিতে হবে, না হলে কিন্তু অঙ্ক হবে না। এটা দিয়ে আমরা অর্ধেক অঙ্ক করে ফেলবো অনুশীলনে, দেখবা। তাহলে এই সূত্রটা তুমি অবশ্যই মুখস্থ রাখবে। কিভাবে আসছে এটা না জানলেও চলবে, কিন্তু সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এখন দেখো
আমরা ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে অলরেডি সম্পর্ক স্থাপন করে ফেলেছি। আমরা দেখেছি যে পাই রেডিয়ান সমান কত হবে 180 ডিগ্রি। এটা আমাদের আসল জিনিস। এটা থেকে আমরা বাকিদের বের করতে পারবো। এখন যদি তোমাকে বলা হয় 1 রেডিয়ান সমান কত ডিগ্রি? দেখো 1 রেডিয়ান মানে হলো পাই দিয়ে দুইটাকেই ভাগ করবা। এটাকেও পাই দিয়ে ভাগ, এটাকেও পাই দিয়ে ভাগ। এটাকে পাই দিয়ে ভাগ দিলে হবে 1 আর এটাকে পাই দিয়ে ভাগ দিলে হবে 180 ডিভাইডেড বাই পাই। তাহলে এখানে ডিগ্রি থাকলো। তাহলে দেখো 1 রেডিয়ান সমান হলো 180 বাই পাই ডিগ্রি। এখন যদি তোমাকে বলা হয় 1 ডিগ্রি সমান কত রেডিয়ান? এটাকে 1 বানাতে হবে। তাহলে 180 দিয়ে উভয় পাশে ভাগ করবা। তাহলে এই পাশে 180 দিয়ে ভাগ দিলে এখানে আসতেছে রেডিয়ান আর এখানে 180 দিয়ে ভাগ দিলে শুধু 1 থাকবে। তাহলে আমি বলতে পারি 1 ডিগ্রি সমান হলো পাই বাই 180 রেডিয়ান। এটা বলা যাবে। আমি আশা করব তুমি বুঝছো। এটা শুধু মনে রাখো। এটা থেকে আমরা বাকিগুলো বের করে নিব যখন যেটা প্রয়োজন হয়। আর আমরা ডিগ্রির মধ্যে সম্পর্ক দেখছি যে 1 ডিগ্রি সমান হলো 60 মিনিট, 1 মিনিট সমান হলো 60 সেকেন্ড। এই দুইটা দাগ থাকলে সেকেন্ড, একটা দাগ থাকলে সেটাকে বলা হবে মিনিট। এইগুলা যদি আমরা জানতে পারি বা বুঝতে পারি তাহলে দেখবা যে কোনো ডিগ্রিকে আমরা রেডিয়ানে, রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে পারবো খুব সহজেই। চলো আমরা পরে কি আছে দেখি। এখন আমরা শিখবো কিভাবে রেডিয়ানে প্রকাশ করা যায়। ডিগ্রি দেওয়া থাকলে কিভাবে রেডিয়ানে প্রকাশ করা যায়। এখন খেয়াল করো, আমরা প্রথমে যদি এটাকে করতে চাই 75 ডিগ্রি 30 মিনিট দেওয়া আছে। দেখো আমরা কিন্তু শিখেছি হলো ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়া, আমরা কিন্তু মিনিট থেকে রেডিয়ানে যাওয়া শিখি নাই। তাহলে আমি এখানে মিনিটকে অবশ্যই আগে ডিগ্রিতে রূপান্তর করব। তাহলে মিনিটকে যদি ডিগ্রিতে রূপান্তর করতে চাই তাহলে 75 ডিগ্রি যোগ 30 মিনিটকে ডিগ্রিতে নিতে চাইলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করলে তখন এটাও ডিগ্রি হয়ে যাবে। তাহলে 75 ডিগ্রি প্লাস এটা হয় হাফ, হাফ হয় না মানে 0.5 ডিগ্রি। যাও এটা দশমিক ক্যালকুলেটর ছাড়াই হচ্ছে। এবার এটা যোগ করলে হবে 75.5 ডিগ্রি। এবার এই 75.5 ডিগ্রিকে আমি কত দিয়ে গুণ করলে রেডিয়ানে যাবে বলো তো? দেখো আমি কিন্তু বলছি যে 1 ডিগ্রি সমান হলো পাই বাই 180 রেডিয়ান, পাই বাই 180 রেডিয়ান। তাহলে সরি সি, সার্কুলার সিস্টেম যেহেতু তাহলে সি দিয়ে প্রকাশ করতে হয়। তাহলে 1 ডিগ্রিকে যদি এত রেডিয়ান বলা যায় তাহলে 75 ডিগ্রিকে মানে 75.5 ডিগ্রিকে কি এই 75.5 গুণ এত রেডিয়ান বলা যাবে। তাহলে এখানে পাই বাই 180 এটা পুরাটা হবে রেডিয়ান। এখানে দেখো অনেকে বিভ্রান্ত হও যে পায়ের মান আমি কত বসাবো? 180 বসাবো? না, পায়ের মান 3.141615 3.14159 ডট ডট এভাবে চলে তো। তাই এখানে তুমি 1 এই পর্যন্ত নিতে চাইলে 1416 নিতে পারো। তার মানে এখানে আমি পায়ের মান 3.1416 বসাবো। 3.1416 ডিভাইডেড বাই 180। অবশ্যই এখানে প্রায় লিখতে হবে, কারণ আমি পায়ের মান কখনো পুরাটা নিতেও পারবো না, যার কারণে আমি এখানে পুরা উত্তর এটাই আসল উত্তর এটা আমি বলতে পারবো না। এই জন্য এখানে প্রায় লিখতে হবে, মানে কাছাকাছি, উত্তরটার কাছাকাছি এটা আমরা বলতে পারি। একটু খেয়াল করো, তুমি এখন বলতে পারো স্যার আপনি একটু আগেই বললেন পাই মানে হলো 180 ডিগ্রি। দেখো আমি যখন কোণ হিসাবে পাইকে ব্যবহার করতেছি তখন পাই রেডিয়ান থাকে, আর পাই রেডিয়ান মানে হলো 180 ডিগ্রি। এর মানে হলো 3.1416, আচ্ছা 16 দিলাম। তার মানে 3.1416 রেডিয়ান মানে হলো 180 ডিগ্রি। এর অর্থ হলো এটা। তার মানে ওই যে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি আর 3.1416 রেডিয়ান মানে 180 ডিগ্রি, একই কথা, কোনো পার্থক্য নাই। এখানে যেহেতু আমি রেডিয়ানটা না এটা শুধু পাই, এটা যেহেতু পাই বাই 180 দিয়ে গুণ করলে এককটা রেডিয়ান তো রয়েই গেছে, ওইখানে রেডিয়ানটা রয়ে যাচ্ছে। তাহলে আমি শুধু পায়ের মানটা বসাবো না এখানে, তার পায়ের মান যেটা এটা সেটা বসাবো। এখানে বসাইলে কত আসবে ক্যালকুলেটরে উঠাও, যা আসবে সেটা আনসার। আমি আশা করবো তোমরা এটা করতে পারবে। এবার এটা দেখো, এখানে এটা প্রায় লিখবা কিন্তু প্রায়টা মুছে গেছে। এটা আর এটা একই রকম, আমি একটা করাই দেই। তুমি যদি এটা করতে চাও তাহলে দেখো 55 ডিগ্রি, আমি যদি 54 মিনিটকে ডিগ্রিতে নিতে চাই তাহলে অবশ্যই এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। আমি তোমাদের বলেছিলাম যে তুমি এই অঙ্ক করার সময় মানে এই যে রেডিয়ান থেকে ডিগ্রি, ডিগ্রি থেকে রেডিয়ান নিতে চাইলে তুমি ডিগ্রিকে ঘন্টা মনে করবা, তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে। তো 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট না? তাহলে আমি মিনিটকে যদি ডিগ্রিতে নিতে চাই বা ঘন্টায় নিতে চাই তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা 54কে 60 দিয়ে ভাগ দিলাম, তাহলে এটা ডিগ্রি হয়ে গেল। আর 53 যে সেকেন্ড, এই সেকেন্ডকে যদি আমি ঘন্টায় নিতে চাই তাহলে কত দিয়ে ভাগ করতে হয়? 3600 দিয়ে। মানে দেখো একটা দাগ উঠানোর জন্য একটা 60 দিয়ে ভাগ, আরো একটা দাগ উঠানোর জন্য আরো একটা 60 আসবে, তাহলে এই 60 গুণ 60 কত হবে? 3600। তাহলে এই 53কে আমি দুইটা দাগে এখানে উঠাই দিব, নিচে কি করব এই যে একটা দাগের জন্য একবার 60 আর একটার জন্য আরেকবার 60, মানে 60 গুণ 60 3600 একবারে দিয়ে দিলাম। এটাও ডিগ্রি। এবার তুমি এটাকেও ভাঙাবা,
সরি এই তিনটাই যোগ করো, এটাকে দশমিকে নেওয়া তো লাগতেছে না, এটা দশমিকে নাও, এটা দশমিকে নাও। আমি তোমাদের দশমিকে নিয়ে দেখাই। দেখো এটা ভাগ করছি, ভাগ করে আমি এখানে এটা বসিয়ে দিয়েছি, এটা পুরোটা নিতে পারবো না কারণ এটা চলমান। তাহলে এখানে আমরা যোগ করলে পাচ্ছে হলো 55, এটা এটা যোগ করলে আসবে 55.91472 ডিগ্রি। এবার এই ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে গেলে যা করতে হয়, এটাকে আমি গুণ করব শুধু π/180 দিয়ে। π/180, এই পুরাটা হবে রেডিয়ান। খেয়াল করো তাহলে পায়ের মান কিন্তু 3.1415 বসবে এখানে, কারণ রেডিয়ান তো না, এটা তো পাই রেডিয়ান না, কিন্তু এটা শুধু পাই। এজন্য পায়ের মান যেটা ওটাই তুমি বসাবা। এবার তুমি এটা হিসাব করো, যা আসবে এটা উত্তর। আমি আশা করবো তোমরা এটা বের করতে পারবে। এটা তোমরা করো, এটা একই অঙ্ক যেহেতু এটা আমি করতেছি না, তোমরা করে উত্তর বলো কি হবে। কমেন্ট বক্সে উত্তরটা জানাও, এটার উত্তর কত হবে। এবার চলো আমরা তাহলে ডিগ্রিতে কিভাবে প্রকাশ করতে হয়। রেডিয়ানে দেওয়া থাকলে ডিগ্রিতে কিভাবে প্রকাশ করা যায়। দেখো ডিগ্রিতে প্রকাশ করার জন্য তুমি ইচ্ছা করলে একেবারে মানে ক্যালকুলেটর ছাড়াও ডিগ্রিতে প্রকাশ করতে পারবে। আর যদি চাও যে ক্যালকুলেটর দিয়ে করবা তাহলে তো এটা তো খুবই সহজ। একটু দেখো, আমি যদি 1 নাম্বার করতে চাই 8π/13, এটা কি? এটা কিন্তু রেডিয়ান, এটা রেডিয়ান। তো এটাকে যদি আমি ডিগ্রিতে নিতে চাই তাহলে কত দিয়ে গুণ করবো বা কত দিয়ে ভাগ করতে হবে বলো। রেডিয়ান থেকে ডিগ্রিতে যাওয়ার জন্য কি ছিল? দেখো আমি বলছিলাম যে 180 ডিগ্রি মানে হলো পাই রেডিয়ান। তাহলে তোমার এখানে রেডিয়ানে আছে, তুমি ডিগ্রিতে যেতে চাও, তাহলে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি জানতে হবে। তার জন্য পাই দিয়ে দুই পাশে ভাগ করতে বলছিলাম। তাহলে এটাকে পাই দিয়ে ভাগ দিলে হয় এটা, আর এটাকে পাই দিয়ে ভাগ দিলে হবে 1। তাহলে 1 রেডিয়ান যদি এটা হয়, তাহলে এত রেডিয়ান মানে এটা গুণ হবে। মানে একটার দাম যা, একটার দাম জানা থাকলে 10টার দাম বের করতে গেলে কি করতে হয়? 10 দিয়ে গুণ করা লাগে না? তো একইভাবে এখানে একটার দাম জানা, তো এতগুলোর দাম কত হবে এটা গুণ করলে হয়ে যাবে। তাহলে এখানে 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই, পাই পাই এখানে কেটে যাবে। এটা আমি ক্যালকুলেটর ছাড়াই করে দিচ্ছি দেখো। তাহলে 8 গুণ 18 কত হবে? 240/13। এবার দেখো এটা কিন্তু ডিগ্রি। এখন আমি যদি এটা ডিগ্রি থেকে মিনিট বা সেকেন্ডে যেতে চাই, তাহলে দেখো একটু রাফ করি। 13 দিয়ে আমি ভাগ করব হলো 1440 এটাকে। দেখো 14-র মধ্যে 13 যায় একবার, 13-কে 13, 1 14, আবার একবার যাবে 13-কে 13, তাহলে 1, এটা শূন্য যায় না, তাহলে এখানে আবার একটা শূন্য যাবে। দেখো এটা কিন্তু দেখো আমি যখন এই 4 নামাইলাম তখন 13-র মধ্যে 14-র মধ্যে কিন্তু 13 যায়, একবার গেল। এখন এই 1 হলো বিয়োগফল, আর শূন্য নামানোর পরেও যায় না, দেখো শূন্য নামানোর পরেও যাচ্ছে না, তাহলে একটা শূন্য তোমাকে এখানে দিতে হবে না গেলে। তাই এটা 10 থাকলো, তাহলে 110 ডিগ্রি। এই 110 হচ্ছে ডিগ্রি। এখন দেখো এই যে নিচে যেটা অবশিষ্ট আছে এটা তো অবশ্যই ডিগ্রি। দেখো আমি ডিগ্রিকেই তো ভাঙাচ্ছিলাম, তাহলে ভাগশেষটা অবশ্যই ডিগ্রি হবে না, মানে এটা ডিগ্রি। এখন এই ডিগ্রিকে যদি আমি মিনিটে নিতে চাই তাহলে কত দ্বিগুণ করতে হবে? 60 দ্বিগুণ করতে হবে, তাহলে এখানে হলো 600। এখন দেখো এই 600-কে আবার আমি 13 দিয়ে ভাগ দিব। 60-এর মধ্যে যাবে হলো 4 বার, তাহলে 4 13 52, 8 একটা শূন্য আসবে, তাহলে 80-র মধ্যে যাবে 6 13 78, 6 গুণ 13 মানে 78, কত আসলো? 2। দেখো এটা হলো মিনিট। দেখো আমি যখন 60 দিয়ে গুণ করছিলাম এটা কিন্তু মিনিটে রূপান্তর হয়েছে, মানে ডিগ্রিকে 60 দিয়ে গুণ দিলে কি হয়? মিনিট হয়ে যায় না? তাহলে এটা মিনিট ছিল, তাহলে বিয়োগ করার পর অবশিষ্ট যেটা থাকলো এটা কিন্তু মিনিট। এখন এটাকে যদি আমি আবার 60 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে সেকেন্ড, মানে 120 সেকেন্ড। বলো 13 120-এর মধ্যে কয়বার যাবে? এটা 9 13 108, 9 দশমিক কিছু একটা আসবে, যাই হোক 9 দশমিক কিছু একটা আসবে, যেটা হবে সেকেন্ড। তোমরা এটা ইচ্ছা করলে দেখো, এটা তো তোমরা এভাবে করবে না, এটা এমসিকিউতে আসে তো, বা এমনি 2 মার্কের জন্য আসলে তো ভেঙে করা লাগে না, এটা হলো হাতে কলমে করা আর কি। এখন তুমি যদি হাতে কলমে না করতে চাও, ক্যালকুলেটরে করতে চাও, তাহলে তুমি কি করবা? দেখো এইখানে আছে না তোমার ক্যালকুলেটরের মধ্যে, দেখবা এরকম একটা বাটন আছে, কোথায় এটা দেওয়া আছে এটা তোমরা খুঁজবা, বা ডিগ্রি মিনিট সেকেন্ড এমনি এমনি দেওয়া থাকতে পারে, কোনো একটা বাটনের মধ্যে এটা আছে। এক এক ক্যালকুলেটরে এক এক জায়গা থাকে, তুমি এটা উঠাবা। উঠানোর পর সমান চাপলে তো দশমিক আসবে, সমান চাপলে দশমিক আসবে না? পরে এই বাটনটাতে ক্লিক করবা, ক্লিক করলে দেখবা যে এটা চলে আসছে হলো 110 ডিগ্রি 46 মিনিট 9 দশমিক কিছু একটা সেকেন্ড। আমি আশা করবো তোমরা এটা করতে পারবে। বলছে যে একটি কোণকে ষাটমূলক আর বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি এবং আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে এটা সমান এটা। মানে দেখো একটা কোণ, মানে কোণটা একটা ফিক্সড কোণ, ধরে নাও যে এই এবিসি কোণ, এটা এবিসি কোণটার কথাই তুমি চিন্তা করো। এই কোণটাকে ডিগ্রিতে পরিমাপ করলে হয় ডি ডিগ্রি, রেডিয়ানে পরিমাপ করলে হয় আর রেডিয়ান।
আমি তোমাদের কিন্তু শিখিয়েছিলাম যে ষাটমূলক পদ্ধতির একক হলো ডিগ্রি, বৃত্তীয় পদ্ধতির একক হলো রেডিয়ান। এই যে সার্কুলার সিস্টেম, যেহেতু বৃত্তীয় পদ্ধতি, এই জন্য মাথার উপর ছোট্ট একটা সি দিয়ে এটাকে প্রকাশ করা হয়। তা একই কোণ, খেয়াল করো, কোণের মান কিন্তু ফিক্সড, কিন্তু এটা দুই রকম এককে পরিমাপ করা হচ্ছে। তার মানে এই ডি ডিগ্রি আর আর রেডিয়ান কি হবে? সমান হবে। মানে বিষয়টা এমন, তোমার ভর, তুমি ওজন যাই বলো না কেন, তোমার ভর যদি আমি পরিমাপ করি, এমনি মনে করো তোমার আসলো হলো 50 কেজি। এখন আমি যদি গ্রামে পরিমাপ করি, গ্রাম এককে, তাহলে এটা মনে করো 50,000 গ্রাম হয়ে গেল। এখন বলো, এই দুইটা যে সমান, এতে কোনো সন্দেহ আছে? মানে একই মানুষের ভর আমি দুইভাবে মাপলে তো সমানই হবে। একই কোণ, এই কোণকে ডিগ্রিতে মাপলে হয় ডি ডিগ্রি, রেডিয়ানে মাপলে হয় আর রেডিয়ান। তাহলে এই ডি ডিগ্রি আর রেডিয়ান সমান হবে। তাহলে আমরা এটা দিয়ে খুব সহজেই এটা প্রমাণ করতে পারবো। দেখো দেখো, এখানে ডিগ্রি এবং রেডিয়ান দুইটা এককে দেওয়া আছে না, আমি যে কোনো একটা এককে রূপান্তর করব, হয় দুইটাকে ডিগ্রিতে, না হলে দুইটাকে রেডিয়ানে, যে কোনো একটা কাজ করলেই হবে। আমি ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যাই, তাহলে আমরা জানি 1 ডিগ্রি সমান হলো π/180 রেডিয়ান। তোমাদেরকে বলেছিলাম, দেখো এটা মনে রাখবা যে পাই রেডিয়ান মানে হলো 180 ডিগ্রি, পাই রেডিয়ান মানে হলো 180 ডিগ্রি। তাহলে এখান থেকে প্রয়োজনীয় জিনিস আমরা বের করে নিতে পারবো। যেমন 1 ডিগ্রি সমান, আমি উভয় পাশে 180 দিয়ে ভাগ দিলে 1 ডিগ্রি সমান হলো π/180 রেডিয়ান। তা আমার বের করতে হবে ডি ডিগ্রি সমান কত রেডিয়ান। তাহলে ডি ডিগ্রি সমান হবে হলো, এর সাথে ডি গুণ হবে, তাহলে ডি π/180 রেডিয়ান, ডি π/180 রেডিয়ান। তাহলে দেখো, বললাম যে কোনটা তো একই কোণ, তো কোনটাকে ডিগ্রিতে মাপলে, রেডিয়ানে মাপলে হচ্ছিল আর রেডিয়ান, আবার এটাকে রেডিয়ানে রূপান্তর করলে হলো এটা। তাহলে আমি তো এখানে লিখতেই পারি যে প্রশ্ন মতে এই ডি π/180 রেডিয়ান সমান হলো আর রেডিয়ান। এখন উভয় পক্ষ থেকে আমি রেডিয়ানটা বাদ দিতে পারি, তাহলে এটা পাবো। এবার দেখো, আমার যেটা প্রয়োজন d/180, তাহলে পাইকে ডানে নিয়ে যাই, বা উভয় পক্ষকে পাই দ্বারা আমি ভাগ করি, যাই চিন্তা করো না কেন। তাহলে কি হবে? r/পাই। এটাই এটাই দেখাইতে বলছি না, প্রমাণ করতে বলছে, প্রুভড। তাহলে এটা হলো প্রমাণিত। আমি আশা করবো বুঝতে পারছো, এটা খুবই সহজ, 2 মার্কের জন্য আসতে পারে, একটু প্র্যাকটিস করো ভালো করে। পরেরটা দেখো, এই প্রশ্নটা দেখো খুবই সহজ। একটি চাকার ব্যাসার্ধ দিয়ে দিছে আর পরিধির আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেওয়া আছে কি কি দেখো, দেওয়া আছে ব্যাসার্ধ আর হলো 2 মিটার 3 সেন্টিমিটার। একটু খেয়াল করো, আমি যদি দুইটাকে একই এককে নিতে চাই, দেখো এখানে কিসের চেয়েছে? পরিধির মান আসন্ন মান 4 দশমিক, মানে এটা মিটার বা সেন্টিমিটার কোনোটাই বলে না, আমি মিটারে নিয়ে যাই। দেখো 2 মিটারের সাথে আমি যদি এটা যোগ করি, 2 মিটার আর 3 সেন্টিমিটার, এটা তোমরা যোগ করতে পারবো না। সদৃশ পদ ছাড়া যেমন যোগ করা যায় না, ঠিক একইভাবে এখানের এককটা হুবহু এক না থাকলে যোগ করা যায় না। মিটারের সাথে মিটার হলে আমরা যোগ করতে পারতাম, কিন্তু মিটারের সাথে সেন্টিমিটার যোগ করতে পারবো না। তাহলে আমরা 2 মিটারের সাথে সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাই। এই যে কিভাবে একক পরিবর্তন করতে হয়, এটার জন্য কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম, কিল্লায় হাকায় ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, সেটাতে খুব সহজে বের করা যায়। তাহলে এটাকে আমরা যদি 100 দিয়ে ভাগ দেই, তাহলে সেটা কিসে চলে যাবে? মিটারে চলে যাবে। তাহলে এটারে 2 যোগ এটা আসবে হলো 0.03 মিটার। তাহলে 2.03 মিটার। তাহলে আমরা পেয়ে গেছি ব্যাসার্ধ আর। আর পরিধির সূত্র কি? পরিধি হলো 2 পাই আর। তাহলে আমরা জানি, আমি সংক্ষেপে লিখলাম, পরিধি সমান হলো 2 পাই আর। 2 পাই এর মান হলো 3.14159। আচ্ছা, আমরা 3.1416 নেই, কারণ পুরোটা তো নিতে পারবো না। আর আর এর মান কত? 2.03। দেখো এত মিটার। এখন তুমি এগুলো যদি গুণ করো, এখানে ইনটু হবে, তাহলে এগুলো সব গুণ করলে আমরা পাচ্ছি হলো 12.7548996। এটা আসলে চলবে, এভাবে চলতেই থাকবে। এখন দেখো, আমি কি আর সব লিখতে পারবো অসীম পর্যন্ত? তা আমাকে তো এখানে বলে দিছে যে কয় দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান পর্যন্ত। এর মানে দশমিকের পর আমি 4 ঘর পর্যন্ত নিব, এই যে 4 ঘর পর্যন্ত। দেখো 4 দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পর 4 ঘর পর্যন্ত নিব। কিন্তু আমি 4 ঘর যখন নিব, তখন এই যে চতুর্থ থেকে পঞ্চম নাম্বারে যে ঘরটা আছে না, এই ঘরটা যদি 5 অথবা 5-এর থেকে বড় কোনো সংখ্যা দ্বারা পূর্ণ থাকে, তাহলে আমি অবশ্যই এটার সাথে 1 যোগ করব। তাহলে এটা 1 যোগ করলে আসবে 12.754, এই 8 হয়ে যাবে হলো 9। এটা অ্যান্সার। মিটার দিও। আর এগুলোর ক্ষেত্রে যখনই তুমি পায়ের মান বসাবা, তখনই তুমি অবশ্যই প্রায় ব্যবহার করবা, প্রায়। যখনই দেখবা দশমিকের পর
মানে শেষ হচ্ছে না, আমি কমায় নিলাম, তখনই তুমি প্রায় ব্যবহার করবা। একটু খেয়াল রাখবা, মনে রাখবা, পাই যেখানে ব্যবহার করবা সেখানে প্রায় দিবা, যেখানে রুট ব্যবহার করবা সেখানে প্রায় দিবা। যখন অসীম পর্যন্ত আসতে থাকবে, আবৃত্ত হোক বা যাই হোক, অসীম পর্যন্ত আসতে থাকলে সেখানে কি করবে, প্রায় দিবা। তো একটু ভালো করে খেয়াল করো। আমি আবার বলি, দেখো এখানে যদি 9 না হয়ে 3 হতো তাহলে কিন্তু 8 8ই বসতো। যেহেতু সংখ্যাটা 5 বা 5-এর বড়, এই জন্য 8-এর সাথে 1 যোগ করে 9 লেখা হয়েছে। কথা কি বুঝতে পারছো? তাহলে এটা আনসার। দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। দেখো বলছে যে একটি গাড়ির চাকার ব্যাস হলো 0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। গাড়িটির গতিবেগ নির্ণয় করো। আর যাই হোক, এটা গরুর গাড়ির চাকা না। প্রতি সেকেন্ডে যেহেতু 6 বার ঘুরে, এটা গরুর গাড়ির চাকা না, কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে একটা গরুর গাড়ির চাকা এখানে রেখে দিয়েছি। তুমি আবার ভেবো না যে এই গরুর গাড়ির চাকা। গরুর গাড়ির চাকা প্রতি সেকেন্ডে 6 বার না, 6 সেকেন্ডে একবার ঘুরে অনেক সময়। তা একটু খেয়াল করো ভালো করে। এই যে চাকাটা, চিন্তা করো, এই চাকাটার এই বিন্দুটার নাম দিলাম হলো এ বিন্দু। এই চাকাটা মনে করো এদিকে যদি ঘুরতে ঘুরতে চলে আসে, মনে করো এভাবে ঘুরতেছে, তাহলে এই এ বিন্দুটা দেখবে যত ঘুরবে এই বিন্দুটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠবে। দেখবে, তুমি চিন্তা করে কল্পনা করো যে এমনি ঘুরাচ্ছে এমনি, তাহলে এ বিন্দুটা, এই যে বিন্দুটা আস্তে আস্তে এদিকে চলে যাবে না? যাওয়ার পর একটা পর্যায়ে যে এ বিন্দু আবার এখানে স্পর্শ করবে, এই ভূমি স্পর্শ করবে আবার। ততক্ষণে চাকা এখান থেকে এইটুকু দূরত্ব অতিক্রম করে ফেলছে। তা মনে রাখবা, আমি যদি কোনোভাবে এই চাকাটাকে এখান থেকে কেটে কোনোভাবে লম্বা বানাতে পারি, লম্বা মনে করো এটা যদি সুতা দিয়ে তৈরি হতো, আমি যদি এখান থেকে কেটে লম্বা বানাইতাম, তাহলে এই যে এ থেকে এ বিন্দুর যে দূরত্ব, মানে এখান থেকে এই বিন্দুটা এবার এখানে আসছে, তো মনে করো এটা এ প্রাইম ধরলাম, তো এর মাঝখানে যে দূরত্বটা, এই দূরত্বটা হয় হলো পরিধির সমান। এটা সব সময়ের জন্য, গরুর গাড়ির চাকা হোক আর যে কোনো গাড়ির চাকাই হোক না কেন, কোনো চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। এটা মাথার মধ্যে ঢুকাই রাখো, এটা বাকি জীবনে কখনো পরিবর্তন হবে না। কোনো চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে তুমি বলো, এই চাকাটা একবার ঘুরলে যতটুকু যায় সেটা আমার যদি জানা থাকে, প্রতি সেকেন্ডে কয়বার ঘুরে? 6 বার। তাহলে ওইটাকে আমি যদি 6 দিয়ে গুণ করি, এই যে 2πr কে যদি 6 দিয়ে গুণ করি, তাহলে ফলাফল যেটা পাবো এটা হলো 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। দেখো বুঝো কিন্তু, একবার ঘুরলে অতিক্রম করে 2πr, আর 1 সেকেন্ডের মধ্যে ঘুরে 6 বার। তাহলে একবার ঘুরলে যা যায় 6 বার ঘুরলে তার 6 গুণ যাবে। আর এই যে ফলাফলটা পাইলাম, এটা 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, যেটা 1 সেকেন্ডে 6 বার ঘুরে। তা গাড়ির চাকা 1 সেকেন্ডে যতবার ঘুরে, আমি যদি সেটাকে 3600 দিয়ে গুণ দেই, মানে 3600 সেকেন্ডে, মানে 1 ঘন্টা, 3600 সেকেন্ডে কতবার ঘুরে বা কতটুকু যায়, এটা আমরা খুব সহজেই বের করতে পারবো না? আর ওইটাই গতিবেগ। মনে রাখবা, যখন বড় কোনো গাড়ির কথা বলবে, তখন তুমি কি করবা, এটাকে কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাবা, মানে 1 ঘন্টায় কত কিলোমিটার যায় সেটা উত্তর বের করবা। আর যদি এমন বলে যে একটা, মনে করে একটা বাচ্চা দৌড়াচ্ছে একটা বৃত্তাকার পথে, 2 সেকেন্ডে বা 5 সেকেন্ডে বা 10 সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করলো, তাহলে কিন্তু তুমি অবশ্যই সেটা মিটার পার সেকেন্ডে বের করবা। কারণ এটা কিন্তু বলে দেওয়া লাগবে না, এটা তোমার বিবেক কাজে লাগাবা। আমি যদি তোমাকে বলি, তুমি যেখানে আছো এইখান থেকে অন্য একটা জেলার দূরত্ব কত, তোমার জেলা থেকে অন্য একটা জেলার দূরত্ব কত, তুমি কি বলবা মিটারে? তখন তুমি এমনিতেই কিলোমিটারে বলবা, তোমাকে কিন্তু শিখিয়ে দেওয়া লাগবে না। এখন আমি যদি তোমাকে বলি, তুমি যেখানে আছো তোমার রুম থেকে তোমার পাশের রুমে যে আছে তার দূরত্ব কত, মনে করো তোমার রুমে তুমি আছো, পাশের রুমে আরেকজন আছে, আমি যদি জিজ্ঞেস করি তোমাদের দূরত্ব কত, তখন তুমি কিন্তু ঠিকই মিটারে বলবা, কিন্তু আমি দুইটাই দূরত্ব জিজ্ঞেস করছি। তাহলে এটা আমাদের বিবেক কাজে লাগাই, আমরা উত্তর বের করি। যখন অনেক দূরত্বের বিষয় হয় তখন কিলোমিটারে বলি, যখন অল্প হয় তখন মিটারে বলি বা সেন্টিমিটারে বলি। তা এইখানে দেখো, একটা গাড়ির কথা, এটা গরু গাড়ি না, এমনি বড় গাড়ি, এদের গতিবেগ সবসময় কিলোমিটার পার ঘন্টায় বের করা হয়। ফিজিক্সের 10 এর মধ্যে, ফিজিক্সের ক্ষেত্রে মিটার পার সেকেন্ড বের করি, কিন্তু এখানে তুমি কিলোমিটার পার ঘন্টা বের করবা। আর যদি কখনো সাইকেল নিয়ে কেউ চালাই, সাইকেল, তাহলে দেখবা যে ওটা মিটার পার সেকেন্ডেই আমরা বলবো। সাধারণত সাইকেল চালাই ওই ঘন্টার পর ঘন্টা কিলোমিটার এত বেশি খুব কম চালাই, এই জন্য সাইকেলের গতিবেগ বললে মিটার পার সেকেন্ড বললেও হবে। তাহলে চলো আমরা যেটা বললাম সেটা করি। এখানে দেওয়া আছে চাকার ব্যাস। দেখো, চাকার ব্যাসকে কি দিয়ে প্রকাশ করা হয় বলেছিলাম, ব্যাসকে ডি দিয়ে প্রকাশ করা হয়, ডি দিয়ে, ডায়ামিটার। আর ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ, এটা জানো তো। তাহলে চাকার পরিধি ডি পাই মিটার। একটা জিনিস বুঝবো এখানে, আমি যদি বলি 2πr হলো পরিধি, এটাকে 2r ইন্টু পাই লেখা যায় না? আর 2r মানে কি ডি, তাহলে ডি পাই বলা যায় না? তুমি মনে রাখবা যে এখন থেকে তুমি দুইটা সূত্র জেনে রাখো, পরিধি 2πr, আর যদি ব্যাস জানা থাকে তাহলে ডি এর সাথে শুধু পাই গুণ করলে পরিধি পাওয়া যায়। কারণ এই যে 2r এর পরিবর্তে তো আমি ডি বসাতেই পারি।
ব্যাসার্ধের দ্বিগুণ মানে তো ব্যাস, সেটা তো আমরা জানি। তো এখানে সরাসরি বসাইলাম, শুধু আর আমি ঝামেলায় গেলাম না। এখন এটার মান হলো 0.84 ইন্টু পাই, তাহলে এত মিটার। দেখ চাকাটি তাহলে একবার ঘুরে অতিক্রম করবে কতটুকু? অতিক্রম করে, দেখো একবার ঘুরে অতিক্রম করবে হলো 0.84 পাই মিটার, এতটুকু। এখন চাকাটি 6 বার ঘুরে না, 1 সেকেন্ডে কয়বার ঘুরে? 6 বার ঘুরে, যে 1 সেকেন্ডে 6 বার ঘুরে। 6 বার ঘুরে অতিক্রম করবে 0.84 পাই ইন্টু 6 মিটার। এটা আসতেছিল 5.04 পাই মিটার, এটা। এবার দেখো তাহলে এটা 6 বার ঘুরে কত সেকেন্ডে? প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে। তাহলে আমি বলতে পারি যে সুতরাং চাকাটি 1 সেকেন্ডে অতিক্রম করে, এত মিটার। তাহলে চাকাটি 3600 সেকেন্ডে অতিক্রম করে কত? মানে আমি বলছি না ঘন্টা, কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাবো আমরা, যেহেতু গাড়ির ব্যাপার স্যাপার। তাহলে এখানে 3600 গুণ 5.04 পাই। এখন আমি পায়ের মান বসাবো, তাহলে আমার বারবার প্রায় লিখতে হচ্ছে না। দেখো আমি যদি এখানে পায়ের মান বসাতাম, এখানে একবার প্রায় লিখতে হতো, এখানে প্রায় লিখতে হতো, তো আমি বারবার প্রায় লেখার ঝামেলা নেই, আমি একবারে বসে শেষে শুধু প্রায় লিখে দিব। তাহলে এটা ফলাফল কত আসে দেখো, 3600 সেকেন্ড মানে কিন্তু 1 ঘন্টা। তাহলে এটার সাথে আমরা গুণ করি, গুণ, তাহলে ফলাফল আমি পাচ্ছি হলো 57,001.1904 এত মিটার প্রায়। এখন বলো এখানে আমি কি করছি, এখানে 3600 সেকেন্ড মানে 1 ঘন্টায় বের করতেছি, মানে এখানে ঘন্টা, 3600 সেকেন্ড মানে কি ঘন্টা, এখানে মিটার। তাহলে মিটারকে আমি অবশ্যই কিলোমিটারে নিয়ে যাবো। মিটারকে কিলোমিটারে নিলে এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, আর 1000 দিয়ে ভাগ করলে কি ঘটে, 0.3 ঘর বামে চলে আসবে। তাহলে 57.00119, আর লিখবো না এটা, তাহলে এখন হবে কিলোমিটার, কারণ আমি অলরেডি 1000 দিয়ে ভাগ করে ফেলছি এটাকে। তাহলে উত্তর হবে 57 কিলোমিটার প্রায়। উত্তর লিখে দেবা তোমরা, 57 কিলোমিটার প্রায়। তাহলে এখানে লিখবা যে গাড়িটির গতিবেগ 57 কিলোমিটার প্রায়, মানে প্রতি ঘন্টায় 57 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু এখানে কিন্তু দেখো 3600 সেকেন্ডে এত, মানে এই জন্য আমি এখানে কিলোমিটার পার ঘন্টা লিখতেছি না। তুমি যখন উত্তর লিখবা তখন তোমাকে লিখতে হবে 57 কিলোমিটার পার ঘন্টা। এখানে পার ঘন্টা এই জন্যই লিখতেছি না, কারণ অলরেডি এখানে আছে বলা। এটা এবার খেয়াল করো, এখানে 5 নম্বরে বলছে কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত হলো 2:5:3, ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান। বৃত্তীয় মান মানে কি, রেডিয়ান কোণ বের করতে বলছে, রেডিয়ানে। এখানে খেয়াল করো, এই মনে করো একটা ত্রিভুজ, এই কোণগুলোর অনুপাত বলে দিছে হলো 2:5:3। আমরা জানি যে যদি অনুপাত জানা থাকে তাহলে আসল সংখ্যায় যেতে চাইলে প্রত্যেকটা রাশিকে কোনো একটা চলক দিয়ে গুণ করতে হয়। এটা আমি কিন্তু তোমাদের বুঝিয়েছিলাম। দেখো যদি 20, 50 আর 30 হয়, তাহলে এর অনুপাত কত হবে? 2:5:3। যদি 4, 10 এবং 6 হয়, তাহলে এই তিনটা সংখ্যার অনুপাতও হবে 2:5:3। মানে অনুপাত বানানোর মূল কাজ ছিল হলো এগুলোকে আমি যদি যে গসাগুটা আছে সেটা দিয়ে ভাগ করি তাহলে অনুপাত হয়ে যায়, বা কমন উৎপাদকগুলো কেটে দিলে উৎপাদক পাওয়া যায়, সরি অনুপাত পাওয়া যায়। দেখো 20, 50, 30 এটাকে যদি 10 দিয়ে ভাগ করি, সবাইকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে অনুপাতটা পাওয়া যায়। এটা সবাইকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে অনুপাতটা পাওয়া যায়। একটু খেয়াল করো, দুইটা অনুপাত কিন্তু সেম। তাই অনুপাত দেখে কি আসল সংখ্যা কি হবে এটা বোঝা যায়? যায় না। কিন্তু অনুপাত দেখে এটা বোঝা যায় যে অনুপাতের প্রতিটা রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করলে আসল সংখ্যা পাওয়া যায়। যেমন দেখো 10 দিয়ে গুণ করলে এটা, 10 দিয়ে গুণ করলে এটা, 10 দিয়ে গুণ করলে এই আসল সংখ্যাগুলো পাওয়া যাবে। এখানে 2 দিয়ে গুণ করলে সবাইকে 2 দিয়ে গুণ করলে আসল সংখ্যা পাওয়া যায়। তার মানে এতটুকু তো আমরা বুঝতে পারি যে অনুপাতের প্রতিটা রাশিকে একই জিনিস দিয়ে গুণ করলে আমরা আসল সংখ্যা পাবো। তো এখন আমরা তো জানি না কত দিয়ে গুণ করতে হবে, তখন এই জন্য আমরা বলে নেই যে ধরি বা মনে করি এটা সবচেয়ে ছোট 2, সবচেয়ে বড় হলো 5 আর মেজো হলো 3। তাহলে আমরা লিখতে পারি ধরি ক্ষুদ্রতম কোণ সমান হলো 2x রেডিয়ান। যেহেতু বৃত্তীয় পরিমাপ চেয়েছে আমি রেডিয়ানে ধরবো। বৃহত্তম কোণ, বৃহত্তম বা বৃহত্তর যাই বলো না কেন, কত? 5x রেডিয়ান। অপর কোণ মানে অন্য আরেকটা যে কোণ আছে তার মান হলো 3x রেডিয়ান। দেখো সবার সাথে আমি এক্স গুণ করে দিয়েছি, কারণ আমি জানি না কত গুণ করলে আসলটা পাওয়া যাবে, এই জন্য একটা চলক হিসাবে এক্স কেই বেছে নিয়েছি। এবার দেখো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? একটা ত্রিভুজেরই তো 3টা কোণ, 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি রেডিয়ানে কি হয়? পাই রেডিয়ান। এটা আমরা দেখেছি, পাই রেডিয়ান মানে কি 180 ডিগ্রি। তা ওই হিসাবে আমি কি বলতে পারি যে প্রশ্ন মতে 2x প্লাস 5x প্লাস 3x সমান হলো পাই রেডিয়ান।
এখন সবার মধ্যে যেহেতু পাই আছে, তুমি ইচ্ছা করলে সরি রেডিয়ান আছে, তাহলে এখান থেকে রেডিয়ানটা বাদ দিতে পারো, সমস্যা নেই। 5 আর 2 7 আর 3 10, তাহলে 10x রেডিয়ান সমান হলো পাই রেডিয়ান। তাহলে x রেডিয়ান সমান হলো পাই বাই 10 রেডিয়ান। দেখো x এর মান পেয়ে গেছি। এবার x এর মান এই x রেডিয়ানের জায়গায় সব জায়গায় যদি বসিয়ে দিই, তাহলে ক্ষুদ্রতম বৃহত্তম অপরকোণ সবই পাবো। কিন্তু আমার কাছে তো শুধু ক্ষুদ্রতম আর বৃহত্তমটা চেয়েছে। তাহলে সুতরাং ক্ষুদ্রতম কোণ কত ছিল? 2x রেডিয়ান। কিন্তু x এর জায়গায় কত বসবে? এটা 2 পাই বাই 10 রেডিয়ান, মানে হলো পাই বাই 5। এটা কাটাকাটি করলে পাই বাই 5 আসবে। আর বৃহত্তম কোণ কত ছিল? 5x রেডিয়ান। তাহলে 5 ইন্টু পাই বাই 10 রেডিয়ান, কাটাকাটি করলে হবে হচ্ছে পাই বাই 2। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ আর কি। আমি হিসাবে দেখো, আমি অনেক সময় অনেক দ্রুত করতে থাকি, হিসাব অনেক সময় ভুল হতে পারে, হিসাব ভুল হয়ে যায় আমার। অনেক সময় ক্লাসে যখন স্টুডেন্ট থাকে সরাসরি অনেকে বলে দেয়, স্যার আপনার এখানে ভুল হয়েছে। এখানে যেহেতু কোনো স্টুডেন্ট নাই, বলে না, আমার এটা শুধরানো অনেক সময় হয় না। তাই তোমরা যদি হিসাবে কখনো ভুল হয়, তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি দেখবো আসলে ভুল হয়েছে কিনা। ভুল হলে আমি বলে দেবো, তোমরা এটা ঠিক করে নিও। তুমি নিয়ম ঠিক থাকবে, নিয়ম ঠিক আছে, এটা তুমি নিশ্চিত থাকো। এখন নিয়ম অনুসারে তুমি করলে তোমারটা হয়তো উত্তর ঠিক হয়ে যেতেও পারে। এই জন্য এই ভুলগুলো যদি কখনো হয়, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তোমরা। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এই যে দেখো, ক্ষুদ্রতম কোণ হচ্ছে পাই বাই 5 রেডিয়ান, আর বৃহত্তম কোণটা হলো পাই বাই 2 রেডিয়ান। এটা অবশ্যই আলাদা করে উত্তর লিখে দিবা, না হলে স্যারেরা নাম্বার কেটে দেয় অনেক সময়। আমি কাটবো না, কিন্তু অনেক টিচারই কাটে। এই জন্য আমি তোমাদের বলি, অবশ্যই উত্তরগুলো আলাদা করে সুন্দরভাবে লিখবে। আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। পরেরটা দেখো। দেখো এই প্রশ্নটা অনেক সুন্দর, সহজ প্রশ্নগুলা বুঝতে পারলে অনেক ইজি হয়ে যায়। দেখো বলছে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, কোণগুলো রেডিয়ান পরিমাপ কত? এটাও বৃত্তীয় পরিমাপ চেয়েছে। একটু ভালো করে খেয়াল করো। আগে সমান্তর শ্রেণীভুক্ত কি? মনে করো যে 4, 8, 12, 16, এই যে যদি পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান হয়, মানে পাশাপাশি দুইটা পদের অন্তর যদি সমান হয়, তাহলে সেটাকে বলা হয় সমান্তর শ্রেণী। তাহলে এই যে এটা যেমন একটা সমান্তর শ্রেণী, আর যেহেতু এটা ত্রিভুজের 3টা কোণ, তাহলে সংখ্যা থাকবে কয়টা? 3টা। হইতে পারে যে এই 3টা সংখ্যা, এই 3টা সংখ্যা মনে করো সমান্তর শ্রেণীভুক্ত। তার মধ্যে ছোটটা আমার জানা আছে, বড়টা আমার জানা আছে। এখন মাঝখানেরটা বের করতে গেলে কি করতে হবে? আমার ক্লাসে সরাসরি ক্লাসের সময় অর্ধেক উত্তর দেয় স্যার 12 আর 4 যোগ করে 2 দিয়ে ভাগ দেন। এই যে আর অর্ধেক উত্তর দেয় যে 12 থেকে 4 বিয়োগ দেন, তাহলে হয়ে যাবে 8। তাই এই 12 থেকে 4 বিয়োগ দিলে যে হবে না, এটার জন্য আমি আরেকটা নিয়েছি পাশে। দেখো সংখ্যা, তুমি এই যে এই 3টা দেখো, মনে করো এটা নাই, তাহলে এই 3টার মধ্যে সবচেয়ে ছোট এটা, সবচেয়ে বড় এটা। 8 আর 16 কত? 24। 24কে 2 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে? 12। মিলছে। কিন্তু 16 থেকে 8 গেলে কি 12 থাকে? এটা কিন্তু মিলে না। এজন্য মনে রাখবা, সমান্তর শ্রেণী যদি হয়, 3টা পদের মধ্যে প্রথমটা এবং শেষটা জানা থাকলে মাঝখানেরটা বের করার নিয়ম হলো 2টা যোগ করো, 2 দিয়ে ভাগ করো। তাহলে বলো, এই যে কোণগুলো যে সমান্তর শ্রেণীভুক্ত, মনে করো এটা সবচেয়ে ছোট কোণটা মনে হচ্ছে, ধরে নাও এটা ছোট, আমি এঁকে ফেলছি আর কি। আর এটা মনে করো সবচেয়ে বড়, তাহলে এটা হবে 2x। এটাই তো কথা, যে ছোটটা হবে, বড়টা হবে ছোটটার দ্বিগুণ। তা এটা যদি ছোট হয়, এটা যদি বড় হয়, তাহলে এটা এটার দ্বিগুণ হবে। তাহলে অপরটা কি হবে? মাঝামাঝি। তাহলে অপরটা ছোট বড়, আর একটা কি মাঝারি থাকবে না? মাঝারিটা বের করার নিয়ম কি? এই দুইটা যোগ করো, 2 দিয়ে ভাগ করো। যোগ করলে হয় 3x, 2 দিয়ে ভাগ করলে হবে 3x/2। তো এভাবে করে এই 3টা কোণের যোগফল কত হবে? পাই রেডিয়ান, মানে 180 ডিগ্রি। তখন এখান থেকে x এর মান বের হয়ে যাবে। দেখো, তাহলে আমরা লিখে নিই, ধরি ক্ষুদ্রতম কোণটি x রেডিয়ান। অবশ্যই তুমি রেডিয়ান কোণে ধরবা। দেখো এখানে বাংলায় রেডিয়ান লিখতে পারো, অথবা সি দিয়েও লিখতে পারো। তাহলে বৃহত্তম কোণ দ্বিগুণ হবে ক্ষুদ্রতমটা, তাহলে 2x রেডিয়ান। তাহলে অপর কোণটি হবে হলো এই দুইটার যোগফল ডিভাইডেড বাই 2, তাহলে 3x/2 রেডিয়ান। একটু খেয়াল করো, যদি রেডিয়ান পরিমাপ না আছে, ডিগ্রি পরিমাপ চাইতো, তাহলে কিন্তু আমি x ডিগ্রি, 2x ডিগ্রি, এগুলো সব ডিগ্রি ধরতাম, আর এগুলো সবগুলো সমষ্টি ধরতাম হলো 180 ডিগ্রি, 3 কোণের সমষ্টি। তাই এখানে যেহেতু রেডিয়ানে চেয়েছে, এই জন্য আমি সব রেডিয়ানই ব্যবহার করতেছি এখানে। তাহলে প্রশ্ন মতে বলো, প্রশ্ন মতে তাহলে আমি লিখতে পারি কি? x রেডিয়ান, 2x রেডিয়ান এবং 3x/2 রেডিয়ান, এই 3টা যদি আমি যোগ করি, তাহলে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান হবে। তোমরা জানো যে 180 ডিগ্রি মানে কিন্তু পাই রেডিয়ান। এটা কিন্তু আমি আগের ক্লাসগুলো শিখিয়েছি। তারপরে না জানলে এটা মনে রাখো যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তো এবার যোগ করো। যোগ করলে
এটা হচ্ছে 3x রেডিয়ান, এটা যোগ করলে 3x। তুমি ইচ্ছা করলে একবারে লসাগু করতে পারো, এটা তোমার ইচ্ছা। এই হিসাব তুমি তোমার মতো করবে, আমি যেভাবে করতেছি এভাবেই করতে হবে এমন কোনো কথা নাই। লসাগু হচ্ছে 2। দেখো এটার নিচে কিছু নেই মানে 1, 2 আর 1 এর লসাগু কত হবে 2। আর লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তো 2 কে 1 দিয়ে ভাগ দিলে 2 হয়, 2 এর সাথে এটা গুণ করলে হয় 6x, প্লাস 2 কে 2 দিয়ে ভাগ দিলে 1, 1 এর সাথে উপরেরটা গুণ করলে হবে 3x। আর এখানে পাই বা 6 আর 3 কত 9, তাহলে 9x রেডিয়ান সমান হলো 2 পাই। আড়াআড়ি গুণ করলে এটার সাথে এটা, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে এটা গুণ হয়, এটার সাথে এটা গুণ হয়, তাহলে 2 একে 2, 2 ইনটু পাই মানে 2 পাই হবে আর কি। তাহলে x রেডিয়ান আমরা পেয়ে গেছি, এটা হলো 2 পাই বাই 9 রেডিয়ান, বা 2 ইনটু পাই বাই 9, তুমি যা মন চায় লিখো। তাহলে একটা কোণ অলরেডি পেয়ে গেছি। এবার এই যে 2 পাই বাই 9, এটা দেখো x এর এখানে বসাবা একবার, এখানে একবার বসাবা, এখানে একবার বসাবা, বসাইলে পরে মানগুলো চলে আসবে। আমি আশা করবো তোমরা এটা বসিয়ে তুমি মান বের করতে পারবে। দেখো তারপর আমি দেখে দিই, আমি আর আলাদা করে লিখতেছি না, তোমরা কিন্তু অবশ্যই নিচে লিখবে, আমি এখানে লিখে দিছিলাম। এটা x এর জায়গায় বসবে হলো এটাই 2 পাই বাই 9, আর এখানে x এর জায়গায় যদি 2 পাই বাই 9 বসে, দেখো 2 ইনটু 2 পাই বাই 9, তার মানে 4 পাই বাই 9 হবে। আর এটার মধ্যে যদি আমি 3/2 আছে, তো 3/2 এর সাথে বসবে কত 2 পাই বাই 9, 2 পাই বাই 9। বুঝো কিন্তু এই যে 3/2 তো ছিলই, আর x এর জায়গায় আমি 2 পাই বাই 9 বসিয়ে দিলাম। এই কি দাগ দিলাম আবার, তাহলে 2 কাটা, এটা কাটলে হবে 3, তাহলে এখানে আসবে হলো পাই বাই 3 রেডিয়ান। এটা নিচে আবার লিখবা, আমি এখানে লিখলাম না, আমি আশা করবো বুঝতে পারছো। পরেরটা দেখো, দেখো এই প্রশ্নটা, এগুলো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে বারবার, খুবই সহজ। দেখো আমি তোমাদের বলেছিলাম যে দেখো, যদি এটা একটা বৃত্তাকার মাঠ বা বৃত্তাকার রাস্তা বা পৃথিবী চিন্তা করো, পৃথিবীর কেন্দ্রে দুইটা স্থান কোণ উৎপন্ন করতে পারে। আমরা যেটা থেকে এই সূত্রটা পেয়েছিলাম, দেখো এরকম বলছিলাম না, ধরে নাও একটা চাপের দৈর্ঘ্য হলো এস, এই চাপ কেন্দ্রে একটা কোণ ছেদ করবে মানে উৎপন্ন করবে, এই কোণটা মনে করো থিটা, এই থিটাটা অবশ্যই রেডিয়ান কোণ। আর এই বৃত্তের একটা ব্যাসার্ধ থাকবে, এটা যদি হয় তাহলে এস আর এবং থিটার মধ্যে সম্পর্ক আমরা কি দেখেছিলাম, এটা মানে আর এবং থিটা এর গুণফল এস এর সমান হয়। এটা কিন্তু আমরা বেসিক ক্লাসে শিখিয়েছি। তারপর এখন না জানলেও চলবে, বেসিকটা এখন শুধু এটা মুখস্থ রাখলেই হবে। দেখো এস সমান আর থিটা, এস হলো চাপ, আর হলো ব্যাসার্ধ, আর থিটা হলো কেন্দ্রে উৎপন্ন কোণ। এই সূত্র প্রয়োগ করে আমরা খুব সহজেই অঙ্কটা করতে পারবো। একটু খেয়াল করো, দেখো বলছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, ধরে নাও যে এটা পৃথিবীর কেন্দ্র, তাহলে ব্যাসার্ধ হবে 6440 কিলোমিটার। আর ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো এটা যদি ঢাকা হয় আর এটা যদি চট্টগ্রাম সি ধরলাম, তাই ঢাকার চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রের মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি করছে, 5 ডিগ্রি কোণ তৈরি করছে। এখন বলছে যে এই চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব কত, এটা এস ইকুয়াল টু আর থিটা বসাই দিলেই হবে। শুধু একটা জিনিস খেয়াল রাখবা, থিটাকে কিন্তু অবশ্যই রেডিয়ানে নিতে হবে, নাহলে কিন্তু উত্তর হবে না। তাহলে আমরা দেওয়া আছে কি লিখে দিই। দেখো আমি অনেক সময় বলছি না, লেখার সময় আমি কম লিখতে পারি, যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই লিখবো। মানে তুমি কি করবা, উদাহরণের মধ্যে এরকম অনেক অঙ্ক আছে, উদাহরণের মধ্যে যেভাবে লেখা আছে তুমি ওটার সাথে বাংলা লেখাগুলো মিলিয়ে লিখবা, তাহলে তোমার টিচার নাম্বার কাটতে পারবে না। আর উদাহরণের সাথে মিলিয়ে লিখলে নাম্বার কাটে না, কিন্তু তুমি তোমার মতো লিখলে অনেক সময় নাম্বার কেটে দিতে পারে। দেখো তাহলে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান হলো 6440 কিলোমিটার। তোমরা বাংলায় লিখো, আমি ভুলে ইংলিশে লিখে ফেলছি, আমি বুঝবো না। আর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান হলো 5 ডিগ্রি। 5 ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিলে 5 গুণ পাই বাই 180। মনে রাখবা যে যে কোনো ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে নিতে চাই তাহলে পাই বাই 180 গুণ করে দিব এর সাথে, শুধু আর কিচ্ছু দরকার নেই। এখন এটা দশমিকে তুমি বের করতে চাইলে করবা, ধরি ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব এস কিলোমিটার। আমরা জানি সূত্র, আমরা জানি এস সমান হলো আর থিটা। এস এর মান আমরা বের করব, আর এর মান হলো 6440 গুণ থিটা এর মান হলো 5 পাই বাই 180। একটা জিনিস খেয়াল করবে, এখানে তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, এখান থেকে রেডিয়ান তুমি উঠাই দিও, তাহলে এই পাশেও থিটার উপর রেডিয়ান থাকে, এখানেও রেডিয়ান থাকে, কারণ থিটা কিন্তু রেডিয়ান করে। আমি বলছি যেখানে মনে মনে একটা রেডিয়ান আছে এটা উজ্জ্বল, তাহলে তুমি রেডিয়ান যখন উঠাই দিবা তখন শুধু থিটা এর মান হয় এটা, থিটা সমান হবে 5 পাই বাই 180, তাহলে থিটা সমান হবে 5 পাই বাই 180 লিখলেই হয়ে যায়।
তুমি এখানে দশমিক বের করে এই মানটা এখানে বসালে আরো সহজে হিসাব হবে। যেহেতু আমি ক্যালকুলেটর এখন ব্যবহার করতে পারতেছি না, মোবাইল নিয়ে চলে গেছে, যার কারণে এটা তোমরা, আমার বিশ্বাস তোমরা এটা হিসাব করতে পারবে। কিন্তু শর্ত আছে, দেখো এখানে তোমরা অনেকেই মনে করো যে পাই তো স্যার একটু আগেই বললেন পাই মানে হলো 180। তোমাদের বারবার বারবার আমি বলতেছি এটা যে পাই রেডিয়ান মানে হলো 180 ডিগ্রি। পাই মানে 3.1415 বা 16 যেটা তুমি জানো, এটাই মানে এটা চলমান, এটা পরিবর্তন না। এমন না যে পাই মানে এখানে 180, পাই মানে এখানে 3.1416। তাহলে কেন পাই সমান 180 লিখতেছি? বিষয়টা এমন, দেখো এই পায়ের জায়গায় যদি তুমি 3.1416 বসিয়ে দাও, এর মানে এত রেডিয়ান সমান হলো 180 ডিগ্রি। এর অর্থ হলো এটা, মানে এই তো এই পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, মানে 3.1416 রেডিয়ান মানে 180 ডিগ্রি। তা পাই মানে হলো 3.1416, এটাই। তুমি পাই মানে 180 বসাচ্ছে এমন না, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি বসাচ্ছে, এটা ভুল বুঝো না। তাহলে এইখানে পায়ের মান কিন্তু 3.1416ই বসবে। তুমি তুমি হিসাব করো, তোমরা হিসাব করো, আমি হিসাব করে দিচ্ছি না, তোমরা ক্যালকুলেটর নাও। এই 3.1416 আমি এটা রেখে দিলাম, এই যে এটা এইভাবে ক্যালকুলেটরে উঠাই দাও, উত্তর চলে আসবে। আর অবশ্যই অবশ্যই এখানে প্রায় দিতে হবে তোমাকে, যেহেতু আমি পায়ের মান ব্যবহার করতেছি এখানে, তাহলে প্রায় উত্তরে না দিলে তোমার নাম্বার কাটা যাবে। আমি আশা করবো তোমরা করতে পারবে। এখন পরেরটা দেখো, একটু খেয়াল করো। 8 নম্বর প্রশ্ন বলছে যে পৃথিবীর ব্যাসার্ধ, এই একই প্রশ্ন আগেরটার, এটা একই প্রশ্ন। এখানে বলছে পৃথিবীর ব্যাসার্ধ এত, টেকনাফ তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে এত ডিগ্রি, এত মিনিট, এত সেকেন্ড কোণ উৎপন্ন করে, টেকনাফ তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত? এটা মনে করো টেকনাফ, এটা এ ধরলাম, এটা ধরলাম বি, এটা টেকনাফ, এটা তেতুলিয়া। টি দুইটাই টি ধরলে তো হবে না, এই জন্য না ইচ্ছা মতো ধরলাম। তাহলে এর কেন্দ্রে উৎপন্ন কোণ কত? 10 ডিগ্রি 6 মিনিট, 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। আর ব্যাসার্ধ হলো 6440, 6440। আর এ বি হলো, আমাকে বের করতে হবে একদম আগেরটার মতো। এটা আমি শুধু কিছুই লিখবো না, আমি বাংলাও লিখবো না যে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ এত দূরত্ব, এগুলো কিচ্ছু লিখবো না। আমি শুধু শর্টকাটে লিখে দিচ্ছি আর সমান 1440। আমি কিন্তু এটা একক টেকক দিচ্ছি না, ঠিক আগেরটার মতো মিলাই তোমরা লিখবা। থিটা হলো 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। 10 ডিগ্রি 10 যোগ 6 কে আমি দেখো এই সবগুলো একটা এককে নিলে আমরা যোগ চিহ্ন দিতে পারবো। তাহলে 6 মিনিট মানে কি 6/60। মনে আছে নাকি যে 1 ডিগ্রি সমান ছিল 60 মিনিট, আর 1 মিনিট সমান হলো 60 সেকেন্ড, এটা ছিল না? তা ওই হিসাবে আমি এখানে লিখতে পারি না, এই মিনিট উঠাতে গেলে 60 দিয়ে ভাগ দিলে ডিগ্রি হয়ে যায়, এটা সেকেন্ড উঠাতে গেলে 2 বার 60 দিয়ে গুণ করতে হবে নিচে, তার মানে 3600 দিয়ে ভাগ দিলেই, 3600 দিয়ে ভাগ দিলে আমরা এখানে এটাও ডিগ্রি পাবো। এবার তোমরা এটা পুরোটা উঠাবা, দশমিকে যা আসে একটু খেয়াল করো। এটা 10 10-এর মতো, এটা ভাগ করলে এটা আসে, আর এটাকে এটা দিয়ে ভাগ দিলে এটা চলমান থাকে, তো আমি এতটুকু নিয়েছি। এবার এই সবগুলো যদি আমি যোগ করি, যোগফল হয় এটা। আর যেহেতু এটা ডিগ্রি, আমি পাই বাই 180 দিয়ে গুণ করলে এটা রেডিয়ান হয়ে যাবে, যেটা আমার দরকার আর কি। এবার এটার সাথে এটা গুণ করো, দেখো এটা পুরোটা হিসাব করলে আমরা এটা পাচ্ছি, তোমরা হিসাব করে নিও। এবার তাহলে আমরা জানি এস সমান হচ্ছে আর থিটা, আগের মতোই। আর এর মান পেয়ে গেছি আমরা 6440 গুণ থিটা এর মান হলো 0.17629333। তাহলে এটার সাথে 1135 দশমিক কত আসতেছে 328, 328 কিলোমিটার প্রায়, কিলোমিটার প্রায়। এটা উত্তর। আগেরটার মতো কোনো পার্থক্য নেই, দেখো একই রকম, শুধুমাত্র বাংলা কথাগুলো আগের মতো করে তোমরা লিখে নিও। আমি আশা করবো বুঝতে পারছো। পরেরটা দেখো, কিন্তু খেয়াল করো, এখানে বলছে যে শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস যদি 201 মিটার হয়, তাহলে শাহেদের গতিবেগ কত? দেখো ব্যাস যদি 201 মিটার হয়, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 201 মিটার, তাহলে তার অর্ধেক হবে ব্যাসার্ধ, মানে 100.5 হবে হলো ব্যাসার্ধ। তার মানে ব্যাস 201 মানে ব্যাসার্ধ হবে 100.5, 2 দিয়ে ভাগ করব। আর 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। মনে করো এ থেকে বি পর্যন্ত তার অতিক্রম করতে সময় লাগছে কত? 11 সেকেন্ড। তার মানে এস আমাদের যা বের হবে ওই দূরত্বটা অতিক্রম করতে তার লাগছে হলো 11 সেকেন্ড। আর কি বলছে? কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে দেখো আমরা আর জানি, দেখো আর জানি, থিটা জানি, এস খুব সহজেই বের করা যাবে। এস এর মান যা হবে ওই এস এর মানটা অতিক্রম করতে তার সময় লাগছে 11 সেকেন্ড। তাহলে 11 সেকেন্ডে অতিক্রম করে এস পরিমাণ, 1 সেকেন্ডে অতিক্রম করে কত পরিমাণ, তাহলে গতিবেগ বের হয়ে যাবে, যেহেতু খুবই সামান্য একটা দূরত্ব।
এটাও মিটারে দেওয়া আছে, তাহলে অবশ্যই আমরা মিটার পার সেকেন্ডে বের করবো গতিবেগ। এখানে আর কিলোমিটার পার ঘন্টায় আমার যাওয়ার দরকার নেই। তাহলে আমরা এটা শুরু করি। দেখো দেওয়া আছে বৃত্তাকার পথের ব্যাস ডি সমান হলো 201 মিটার। তাহলে ব্যাসার্ধ আর সমান হলো 201 ডিভাইডেড বাই 2 মানে 100.5 মিটার। আর কি দেওয়া আছে, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান হলো 30 ডিগ্রি। আচ্ছা 30 ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে নেই, কারণ আমরা বলছি, বারবার বলতেছি তোমাদের, দেখো এই যে এস ইকুয়াল টু আর থিটা আমরা ব্যবহার করি, এখানে থিটা অবশ্যই রেডিয়ান কোণ হতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে থিটাকে রেডিয়ানে নিতে গেলে পাই বাই 180 দিয়ে গুণ করলে হয়ে যায়। এখানে কাটাকাটি করলে পাই বাই 6 আসে, পাই বাই 6 রেডিয়ান। এটাই থাক, পরে আমরা এটা ব্যবহার করি। দেখো আমি কিন্তু বলছিলাম তোমাদের যে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তো ওখান থেকে আমরা এক ডিগ্রি সমান পাই বাই 180 কিন্তু পেয়ে যাই। 1 ডিগ্রি সমান পাই বাই 180 এখানে বসিয়ে দিলে কিন্তু আমরা পাই থিটার মান চলে আসলো এখানে আমাদের। এখন দেখো আমরা জানি এস সমান হলো আর থিটা। আর এর মান কত? আর এর মান হলো 100.5। থিটার মান কত? পাই বাই 6। এখানে আমি বলেছিলাম দেখো থিটার উপর একটা মানে রেডিয়ান থাকে যেটা দেওয়া লাগে না, দেয় না। তাই এখানে যখন আমরা থিটাটা এটা উঠাই নিব, রেডিয়ান যখন উঠে যায় তখন শুধু পাই বাই 6 বসিয়ে দিব। এটা তোমার এখানে না দেখালেও চলবে। তা আমি এখানে যেহেতু এখানে পাই এর মান বসাবো, এখানে কিন্তু আর পাই মানে 180 ডিগ্রি না, আমি কিন্তু বারবার বলতেছি পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। তার মানে পাই মানে হলো 3.1416ই বসাবো আমরা, যেটা আছে এটা এখানে। তাহলে এটা যদি বসিয়ে দিই আমরা 100.5 গুণ 3.1416 ডিভাইডেড বাই 6, ফলাফল আসতেছে কত? আমি ফলাফল সরাসরি বসিয়ে দেবো 52.6218। এগুলো অবশ্যই প্রায় হবে, এত মিটার প্রায়, এগুলো প্রায় দিবা। যখনই পায়ের মান ব্যবহার হবে তখনই আমরা প্রায় দিব, না হলে কিন্তু নাম্বার কাটা যাবে। এখন দেখো আমার কি চেয়েছে, গতিবেগ মানে মিটার পার সেকেন্ড বের করবো আমরা। তো এই যে এস পরিমাণ যে দূরত্ব, এটা অতিক্রম করতে তার সময় লাগছে কতটুকু? 11 সেকেন্ড, কারণ এতটুকু গেছে সে 11 সেকেন্ডে। তাহলে আমরা লিখতে পারি যে শাহেদের গতিবেগ সমান হলো 52.621 ডিভাইডেড বাই 11। এটা ফলাফল যা আসে আর কি, তো 11 দিয়ে ভাগ করলে কত আসে? 4.78 মিটার। দেখো মিটার পার সেকেন্ড, যেহেতু আমি সরাসরি গতিবেগ লিখছি তাহলে এখানে মিটার পার সেকেন্ড লিখে দিতে পারবো। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এখন পরেরটা দেখো এটা আমি করে দিব না, এটা আমি তোমাদের শুধু বলে দেই। একই রকম প্রশ্ন আর কতগুলো করে দেওয়া যায়। দেখো পৃথিবীর ব্যাসার্ধ 6440 এটা ব্যাসার্ধ। এই দুইটা স্থান এ ও বি, মনে হচ্ছে একই অঙ্ক করতেছি বারবার। আর এই দুটা স্থানের নাম বলে নাই, এ ও বি দুটি স্থান এটা বলেছে শুধু। এখানে বলছে যে এটা 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে, 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে। তাহলে দূরত্ব কত? এস বের করতে হবে। দেখো এখানে আমার দেওয়া আছে আর এর মান হলো 6440 কিলোমিটার, আর থিটা এর মান দেওয়া আছে হলো 32 সেকেন্ড। সেকেন্ডকে আমরা আগে ডিগ্রিতে নিব, ডিগ্রিতে নেওয়ার জন্য 3600 দিয়ে ভাগ দিতে হবে। পাই বাই 180 দিয়ে আমরা যদি এটাকে গুণ করি তাহলে এটা রেডিয়ানে যাবে। এখানে ফলাফল যা আসবে এটা হলো থিটা এর মান। পরে এস ইকুয়াল টু আর থিটা যেটা আছে এখানে বসিয়ে দিলেই, আর এর জায়গায় আর এর মান, থিটা এর জায়গায় এখানে যে থিটা আসবে সেটা বসিয়ে দিলে যে ফলাফল আসবে সেটাই উত্তর। আমি আশা করবো তোমরা করতে পারবে। এখানে এটা প্রায় দিবা, কিন্তু যখনই পায়ের মান বসাবো প্রায় দিবা, আমি বারবার বলতেছি। এখন পরেরটা দেখো, একটু ভালো করে খেয়াল করো, প্রশ্নটা অনেক মজাদার। এখানে বলছে যে সকাল 9:30টায় ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। দেখো এটা যদি এমসিকিউতে আসে তাহলে এমসিকিউ এর উত্তর বের করার জন্য তোমার 10 থেকে 15 সেকেন্ডের বেশি কখনোই লাগবে না, এত লাগবে না, আরো কম লাগবে। কিন্তু যদি তোমার 4 মার্কের জন্য আসে তাহলে তোমাকে একটু লিখে করতে হবে। এখানে কি ঘটে দেখো, 9:30টার সময় কি ঘটে? 9:30টার সময় মিনিটের কাঁটা থাকবে ঠিক 6 উপর, এটা হলো মিনিটের কাঁটা। আর ঘন্টার কাঁটা থাকবে ঠিক 9 এবং 10 মাঝ বরাবর। এই ঘন্টার কাঁটা থাকবে 9 এবং 10 ঠিক মাঝ বরাবর। কারণ তুমি চিন্তা করো 9টার সময় ঘন্টার কাঁটা থাকবে 9 উপর আর মিনিটের কাঁটা 12 উপর। মিনিটের কাঁটা যখন 30 উপর আসবে ততক্ষণে ঘন্টার কাঁটা 9 আর 10 মাঝখানে চলে যাবে না? তা এখন এই যে মধ্যবর্তী দূরত্ব কত ডিগ্রি বা কত রেডিয়ান, এখানে রেডিয়ানে প্রকাশ করতে বলছে, তোমাকে ডিগ্রিতেও চাইতে পারে। তা এটা বের করা খুবই সহজ। এর জন্য কয়েকটা জিনিস আমাকে জানলেই হবে। দেখো
তুমি চিন্তা করো, এই যে ঘড়ির ঘন্টা, এই কাটার মধ্যে কতগুলো ঘর আছে ছোট ছোট, দেখো 12 থেকে 1 পর্যন্ত 5টা ঘর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। তুমি তোমার যে কোনো একটা ঘড়ি নিয়ে দেখবা যে এখানে 5টা ঘর থাকে। তার মানে আমি বলতে পারি এই পুরা 12 থেকে আবার 12 এর উপরে যদি যেতে হয় তাহলে মোট কয়টা ঘর থাকবে? 60টা। প্রত্যেকটার মধ্যে 5টা করে যদি হয় তাহলে 12টা আছে মোট, তাহলে 5 12 কয়টা ঘর আছে? 60টা ঘর। তার মানে ঘড়ির মোট ছোট ছোট ঘর আছে 60টা। আর এই ঘড়ির কেন্দ্রে মোট কোণ উৎপন্ন হয় হলো 360 ডিগ্রি। তাহলে কি আমি বলতে পারি যে ঘড়ির 60 ঘর, ছোট ছোট 60 ঘর মানে হলো 360 ডিগ্রি। তাহলে এক ঘর সমান কত ডিগ্রি হবে? 60 দিয়ে দুইটাকে ভাগ করো, এক ঘর সমান হবে হলো 6 ডিগ্রি। 6 ডিগ্রি উভয় পাশে 60 দিয়ে ভাগ করো। দেখো এক ঘর সমান যদি 6 ডিগ্রি আমার জানা থাকে, তাহলে এই যে 9:30টার সময় মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যবর্তী ঘর সংখ্যা আমার জানা থাকলে আমি খুব সহজেই কত ডিগ্রি সেটা বের করতে পারবো না? দেখো এটা এমনি বোঝা যাচ্ছে। দেখো 6 থেকে 7 পর্যন্ত মোট ঘর কয়টা আছে? 5টা। ছোট ছোট ঘর আর কি। 5 5 10, 10 আর 5 15। এখন এর পরে 9 আর 10 এর মাঝখানে অর্ধেক চলে গেছে। 5 ঘরের অর্ধেক চলে যাওয়া মানে কি? আড়াই ঘর চলে যাওয়া। তাহলে 15 আর 2 কত হলো? 17 ঘর। তার মানে 9:30টার সময় মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ মানে ঘর সংখ্যা হলো 17.5 ঘর। 17.5 ঘর। আর প্রত্যেকটা ঘরে 6 ডিগ্রি, তাহলে 17.5কে আমি যদি 6 দিয়ে গুণ করি তাহলে ডিগ্রি মান চলে আসবে, পরে ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে চলে যাব। আমি আশা করব তোমরা বুঝতে পারছো, কিন্তু এখানে একটু ঝামেলা আছে। দেখো সব সময় তো তোমার 9:30 বলবে না, 9:40 বলতে পারে, 9:45 বলতে পারে, 9:35 বলতে পারে। সেক্ষেত্রে তো আর এই ঘরটা একটা নির্দিষ্ট সংখ্যক, মানে এই যে 7.5 ঘর আমরা বুঝছি, এটা তো তখন বুঝতে পারবো না। তখন আমরা কিভাবে করব? এই জন্য আমি অঙ্কটা এমন ভাবে করিয়ে দিচ্ছি তোমাদের যেন তুমি সব যেভাবে আসুক সেভাবেই করতে পারো। একটু খেয়াল করো, ঘড়ির ক্ষুদ্রতম ঘর সংখ্যা 60টি, কেন্দ্রে উৎপন্ন মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি সুতরাং ক্ষুদ্রতম 60 ঘর সমান 360 ডিগ্রি। তাহলে সুতরাং ক্ষুদ্রতম এক ঘর সমান হলো 360 ডিভাইডেড বাই 60, তার মানে 6 ডিগ্রি। তার মানে ক্ষুদ্রতম এক ঘর সমান হলো 6 ডিগ্রি। 6 থেকে 9 পর্যন্ত ঘর আছে 15টা, এতে কোনো সন্দেহ নেই, এটা আমরা এমনি এমনি গুনতে পারবো। কিন্তু 9 থেকে শুরু করে বাকি কতটুকু গেল, কত ঘর গেল, এটা আমরা বের করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতে পারি। দেখো মিনিটের কাঁটা কত ঘর আসছে? 30 ঘর। 9:30 মানে কি? মিনিটের কাঁটা আছে 30 ঘর। মিনিটের কাঁটা অলরেডি 12 থেকে 30 ঘর চলে আসছে। আর ঘন্টার কাঁটা 9 ছেড়ে কত দূরে গেল, এটা আমরা বের করব। তুমি মনে রাখবা 30 ঘর যখন তুমি একটু বিবেক বুদ্ধি কাজে লাগাইলে বুঝতে পারবে। দেখো মিনিটের কাঁটা যতক্ষণে 60 ঘর যায়, মানে মিনিটের কাঁটা এখান থেকে ঘুরতে এখানে চলে আসলে ঘন্টার কাঁটা ততক্ষণে 9 থেকে শুধু 10-এর উপর যাবে। মানে আমি বলতে পারি মিনিটের কাঁটা যত সময়ে সে 60 ঘর অতিক্রম করে, ঘন্টার কাঁটা তত সময়ে কত ঘর অতিক্রম করে? 5 ঘর অতিক্রম করে। এটা বলা যায় না? তাহলে আমি এখানে লিখতে পারি যে মিনিটের কাঁটার 30 ঘর অতিক্রমের সময় সমান হচ্ছে ঘন্টার কাঁটার 5 ঘর। ভুল লিখছি, 30 ঘর কেন? 60 ঘর বললাম, 30 ঘর লিখলাম, ভুলে 30 ঘর লিখে ফেলছি। তার মানে মিনিটের কাঁটার 60 ঘর অতিক্রমের সময়, ঘন্টার কাঁটার 5 ঘরের অতিক্রমের সময়। আমি আর ডিটেলস লিখতেছি না, অনেক বেশি লেখা হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি মিনিটের কাঁটা এক ঘর যতক্ষণে অতিক্রম করবে, ঘন্টার কাঁটা ততক্ষণে কি হবে? 5/60 ঘর অতিক্রম করবে। আর মিনিটের কাঁটা যতক্ষণে তোমার 30 ঘর অতিক্রম করেছে, ঘন্টার কাঁটা ততক্ষণে 5 গুণ 30 ডিভাইডেড বাই 60, মানে কাটাকাটি করলে হবে 2.5 ঘর, 2.5 ঘর। তাহলে এখন আমি বলতে পারি যে 9:30টার সময়, 9:30-এর সময় ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী ঘর সংখ্যা সমান হচ্ছে, দেখো এখান থেকে কোনো 5 10 15 আর এখানে আড়াই গেল, তাহলে 15 যোগ 2.5 মানে 17.5। তাহলে 9:30টার সময় ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ এক ঘর সমান কত ডিগ্রি? দেখো এক ঘর সমান হলো 6 ডিগ্রি।
তাহলে এত ঘর, তাহলে 17.5 গুণ 6 ডিগ্রি। এবার দেখো ফলাফল কত আসে, আমি শুধু ফলাফলটা এখানে বসিয়ে দেই। ফলাফল আসবে হলো 6 গুণ 17 হবে হলো 100, 6 15 90, 100 2 3 105 ডিগ্রি। তাহলে এটা 105 ডিগ্রি, আর এটাকে আমি যদি পাই বাই 180 দিয়ে গুণ করি তাহলে এটা রেডিয়ান হয়ে যাবে। রেডিয়ান, এটা ফলাফল যা আসবে সেটা আনসার। এটা একটু হিসাব করবে, যা আসবে ওইটাই উত্তর। আমার বিশ্বাস তোমরা এটা পারবে, তোমরা হিসাব করো। এখন আমি তোমাদের শর্টকাট দেখিয়ে দেবো। দেখো এই যে এত বেশি করলাম আমরা হিসাব, এটা খুব সহজেই শর্টকাটে করা যায়। দেখো 9টা 30, তো এদিকে দেখো সূত্র আছে একটা, 9টা 30। দেখো এই 9টা 30, তার মানে এইচ এর মান হলো 9 আর এম এর মান হবে 30। তা এই যে সূত্র, এখানে মডুলাস থাকবে, এটা খেয়াল রাখবে, এটা মডুলাস রাখতে হবে। সূত্রের মধ্যে একটা মডুলাস আছে। তাহলে আমি মিনিট, এম দিয়ে মিনিট বোঝানো হয়েছে, এইচ দিয়ে ঘন্টা। তাহলে বলো মিনিটের জায়গায় কত আছে? 30 মিনিট। তাহলে 11 গুণ 30 বিয়োগ 60 গুণ এই ঘন্টার কাটা কত? ঘন্টা হলো 9টা, তাহলে এই 9 নিচে হলো 2। মডুলাস মানে কি? আমি পজিটিভ মান নেব, এটা তো এমসিকিউ এর জন্য। যা আসবে ফলাফল পজিটিভ নেবা। তাহলে 3 11 33, তাহলে 330 মাইনাস 540 বাই 2। এখন বলো এই 540 থেকে 330 গেলে কত হবে? 110। আমি কিন্তু বলছি যে এটা মডুলাস আছে, তার মানে তুমি পজিটিভটাই নিবা। এটা কিন্তু মাইনাস 110 হয়, কিন্তু আমরা মাইনাস 110 নেব না, প্লাসই নেব। তাহলে এটার মান হচ্ছে 105 ডিগ্রি। এই প্রায় 105 ডিগ্রি আসছিল, দেখো এখানে 105 ডিগ্রি আসছে, কই এই যে 105 ডিগ্রি। তাহলে এটা খুব সহজেই বের করা যায়। তুমি এটা খেয়াল রাখবা, যেহেতু মডুলাস আছে তাহলে অবশ্যই এটা তোমার যে ফলাফল আসবে এটা অবশ্যই পজিটিভ আসবে। নেগেটিভ ফলাফল এখানে আসলেও তুমি পজিটিভ নিবা, নিলে এটা সহজেই করতে পারবা। এই শর্টকাট অনেক সময় এমসিকিউ এর কাজে লাগে, আর এই অঙ্কটা এমসিকিউ বেশি আসে, সৃজনশীলে আসে না বললেই চলে। এমসিকিউতে যেহেতু বেশি আসে, তুমি এটা মুখস্থ রেখে দাও, এটা দিয়ে সহজেই করতে পারবে। এখন পরের অঙ্কটা দেখো। দেখো 12 নম্বর প্রশ্নটা খেয়াল করো। বলছে এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়ে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস নির্ণয় করো। দেখো ব্যাসার্ধ আর আমার জানা নাই, 6 কিলোমিটার বেগে 36 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করছে, কেন্দ্রে উৎপন্ন কোণ হলো 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। মনে করো এস দূরত্ব সে অতিক্রম করছে। তাহলে খেয়াল করো এস এর মান কত সেটা কিন্তু আমরা খুব সহজে এখান থেকে বের করতে পারবো। দেখো সে কি বেগে দৌড়িয়েছে, 6 কিলোমিটার দৌড়িয়েছে কত? 36 সেকেন্ডে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না? আমরা জানি 1 কিলোমিটার সমান হলো 1000 মিটার। তাহলে 6 কিলোমিটার সমান হলো, একবারে লিখলাম 6000 মিটার। এখন তোমরা 9 এ পড়ো না, 9 10 এ পড়ো, তো এটা শর্টকাট লিখতে পারবো, সমস্যা নেই। তাহলে লোকটি, লোকটি না ব্যক্তি, আচ্ছা যাই হোক, যা বলে তোমরা তাই লিখো। আমি ভুলে লোকটি লিখে ফেলছি, তো লোকটি লিখবো, সমস্যা নেই। দেখো সে 6 কিলোমিটার বেগে দৌড়ায়। 6 কিলোমিটার বেগে দৌড়ানোর মানে কি বলতো? 1 ঘন্টায় 6 কিলোমিটার। বেগ যখন বলে তখন 1 ঘন্টায় 6 কিলোমিটার বোঝায়। তুমি যদি চাও যে 1 ঘন্টাকে 3600 সেকেন্ড লিখে নিবা আগে, সেটা পারবা তুমি। তাহলে আমি বলতে পারি না লোকটি 3600 সেকেন্ডে অতিক্রম করে, 3600 সেকেন্ডে অতিক্রম করে 6000 মিটার। 6000 মিটার মানে বুঝো কিন্তু 6 কিলোমিটার বেগে দৌড়ানো মানে হলো 1 ঘন্টায় 6 কিলোমিটার। তাহলে 3600 সেকেন্ডে সে যাচ্ছে 6000 মিটার। তাহলে সে কত সেকেন্ডে বৃত্তচাপটা অতিক্রম করছে? 36 সেকেন্ডে। তাহলে সুতরাং লোকটি 1 সেকেন্ডে অতিক্রম করে 6000 ডিভাইডেড বাই 3600, 36 সেকেন্ডে অতিক্রম করে, 36 সেকেন্ডে অতিক্রম করবে, তাহলে 6000 গুণ 36 ডিভাইডেড বাই 3600। এখানে তুমি ইচ্ছা করলে দেখো এভাবে কাটতে পারো, এটাতে কাটলে হয় তোমার 100, এটার সাথে এটা কাটলে আবার হবে হচ্ছে 60 মিটার। তাহলে লোকটি 60 মিটার অতিক্রম করেছে, এটা আমরা পেয়ে গেছি। তাহলে এস এর মান কত? এস এর মান হলো 60। তাহলে আমরা বলতে পারি সুতরাং এস সমান হলো 60 মিটার। এখন পুরোটা আগের অঙ্কের মতো, এস ইকুয়াল টু আর থিটা দিয়ে যেভাবে করেছিলাম ওইটার মতো। তাহলে এস এর মান হলো 60 আর থিটা হলো 60 ডিগ্রি। 60 ডিগ্রিকে রেডিয়ানে নিলে কি হবে? 60 ইন্টু পাই বাই 180, পাই বাই 180 রেডিয়ান। আগের মতো দেখো কাটাকাটি করলে পাই বাই 3 হবে, পাই বাই 3 রেডিয়ান। সো এখানে রেডিয়ান হবে। দেখো এস হলো 60 মিটার আর থিটা হলো পাই বাই 3। তাহলে আমরা জানি এস সমান হচ্ছে আর থিটা। এস এর মান কত আমরা পেয়েছি? হলো 60, আর এর মান জানি না, থিটা এর মান হলো পাই বাই 3। আমি বলেছিলাম, আগেও বলেছি, এখনো বলতেছি, যখন থিটা এর মান বসাবো তখন রেডিয়ান চিহ্ন দেওয়া লাগবে না।
তাহলে এটা আর এর মান আসতেছে কত, 3 গুণ 60 মানে 180 ডিভাইডেড বাই পাই সমান হচ্ছে আর। তা আর এর মান আমরা পেয়ে গেছি। এখানে কত আসে, আর সমান 180 ডিভাইডেড বাই পাই। তাহলে 57.29 29 কত আসছে, 2957 মিটার প্রায়। মিটার প্রায়, অবশ্যই প্রায় দিবা, পাই ব্যবহার করছো মানে প্রায় দিবা। কিন্তু আমাকে তো বলছে ব্যাস বের করতে, এটা তো ব্যাসার্ধ। তাহলে সুতরাং ব্যাস সমান হবে 2 ইন্টু 57.2957 এত মিটার প্রায়। তাহলে 114.59 এত মিটার প্রায়। আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। এটা খুবই সহজ অঙ্ক, এগুলা যদি একটু বিবেক বুদ্ধি খাটাও তাহলে খুব সহজেই পারা যায়। এখন পরের অঙ্কটা দেখো, এটা শেষ অঙ্ক, একটু খেয়াল করো ভালো করে। এখানে বলছে যে 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে। পাহাড়টির উচ্চতা কত? এই মনে করো পাহাড়টা। এখন এই পাহাড়ের পাদদেশ থেকে একটা বিন্দুর দূরত্ব হলো 750 কিলোমিটার, মানে এটা থেকে এটার দূরত্ব হলো 750 কিলোমিটার। এখন আমার কাছে জানতে চেয়েছে যে এটার উচ্চতা কত হবে, উচ্চতা কত হবে। দেখো, তোমার কাছে মনে হতে পারে পাহাড়ের উচ্চতা তো সরাসরি লম্বা, মানে একদম শীর্ষ থেকে বরাবর ভূমির যতটুকু দূরত্ব এটা উচ্চতা ধরা হয়। তাই এখানে আমরা যে সূত্র শিখেছি সেটা এমন ছিল। দেখো, মনে করো এটা একটা বৃত্ত, এরকম বড় বৃত্ত তুমি একটা কল্পনা করে যে অনেক বড় একটা বৃত্ত এখানে আছে। এই বৃত্তের মনে করো কেন্দ্র এটা, তা এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। আর এই যে চাপ, এখানে যে চাপ উৎপন্ন করে, মনে করো যে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করলো, এখানে একটা কোণ উৎপন্ন করলো, এটা থিটার মান কিছু একটা মনে করো আছে এখানে। তুমি এই যে এস এর মানটা দেখো তো, এটা কিন্তু সোজা না, সরাসরি না, একটু বাঁকা। কিন্তু তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, দেখো এটা মুছে দিয়ে যদি বলি যে বলো তো এই যে এইটা কি কেমন, এই এতটুকু রেখা, তুমি কিন্তু এই অংশ যদি আগে না দেখো, এটা যদি আগে না দেখো, তুমি বলবা যে এটা একটা সরল রেখা। তুমি যদি তাও না বলো, আমি যদি আরো ছোট করে দিই, আরো ছোট করে দিই, তখন এটা সরল রেখাই বলবে সবাই। এটা যে বক্ররেখার একটা অংশ ছিল এটা বুঝতে পারবে না। কারণ কি, এটার কারণ কি দেখো, যখন অনেক বড় কিছু হয়, অনেক বড় কিছু থেকে সামান্য একটু নিলে এটা সরল রেখা না বক্ররেখাটা বোঝা যায় না। বাস্তব উদাহরণ হলো পৃথিবীর পৃষ্ঠ। দেখো, পৃথিবীর পৃষ্ঠটা তো এরকম একটা গোলাকার ডিম্বাকৃতির একটা পৃষ্ঠের মতো। ডিম যেমন বাঁকা যত সহজে বোঝা যায়, আমি যে পৃথিবীর এখানে দাঁড়িয়ে আছি এটা কি বাঁকা, এটা বোঝা যায়? কার্ভ বোঝা যায় না, মনে হয় এটা একটা সমতল, কিন্তু আসলে কি সমতল না। কারণ অনেক বড় একটা জায়গার যখন সামান্য অংশ আমি দেখতে পাই, ওটার আকৃতি আসলে বোঝা যায় না। তাই এখানে তুমি চিন্তা করো, একটা পাহাড়ের উচ্চতা কত হইতে পারে আনুমানিক? সর্বোচ্চ কত, 1 কিলোমিটার 2 কিলোমিটার? পাহাড় তো, এটা পর্বতমালা না, পাহাড়। তো তুমি 1 কিলোমিটারের তুলনায় 750 কিলোমিটার কত বেশি, তুমি একটু চিন্তা করো তো। আমি যদি তোমাকে বলি যে এটুকু 750 কিলোমিটার, তার মানে আমি আনুপাতিক হারে যদি চিত্র আঁকতে চাই, এটাকে 750 টুকরা করব, 750 টুকরা। এখন তুমি কি, আমি যত বড় বড় দাগ দিছি এইটুকু কি 750 আদৌ কোনোদিন বানানো সম্ভব? এই যে যতটুকু করে মাঝখানে পড়তেছে, এটার এটার এক টুকরাকে আরো যদি 50 ভাগ করা হয়, তারপরে মনে করো 1 কিলোমিটার হবে, এমন। মানে বিষয়টা এমন, আমি যদি বলি এখান থেকে এটুকু 750 কিলোমিটার, তা এইটুকুকে 1 কিলোমিটার বলা যায়? যাবে না, 1 কিলোমিটার এর থেকেও ছোট। তা তুমি ওইভাবে যদি চিন্তা করো, তাহলে পাহাড়টা এখানে আসলে খুবই সামান্য উঁচু। এই 750 কিলোমিটারের তুলনায় যে 1 কিলোমিটার যতটুকু হবে, এটা পৃথিবীর কেন্দ্রে যে মাত্র 5-8 মিনিট কোণ উৎপন্ন করবে, যেটা একেবারে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া সম্ভবই না দেখা। তো ওই যে বিন্দুটা, ওইটা বক্র নাকি সোজা, এটা চিন্তা করে লাভ আছে আমার? এর জন্য আমরা কি করব, এই ধরনের অঙ্ক যখন আমাদের দিবে, তখন আমরা চিন্তা করব যে আচ্ছা, এই উচ্চতাটা একটা এস এর সমান, একটু বক্র ধরে নিলেও কোনো সমস্যা নেই। আর এই শীর্ষ এবং পাদবিন্দু, এই দুটা কেন্দ্রে 8 মিনিট কোণ উৎপন্ন করছে। 8 মিনিট কোণ উৎপন্ন করে। 8 মিনিট কিন্তু খুবই ছোট। তুমি একটু চিন্তা করো, 90 ডিগ্রিকে 90 ভাগে, মানে এক সমকোণকে 90 ভাগে ভাগ করলে 1 ডিগ্রি পাওয়া যায়। যে 1 ডিগ্রি আঁকা সম্ভব না, একটা দাগ আর একটা দাগের উপর উঠে যাবে। ওই 1 ডিগ্রিকে 60 ভাগে ভাগ করলে পাওয়া যায় 1 মিনিট। তাহলে 8 মিনিট কত ছোট। এজন্য আমি কিন্তু বোঝানোর সুবিধার্থে এটাকে বড় করে আঁকছি, যেন তুমি বুঝতে পারো অন্তত পক্ষে। তাহলে এই থিটা এর মান আমার জানা। থিটা কত? 8 মিনিট সমান হলো 8/60। তাহলে এটা কত হলো, ডিগ্রি হলো। এখন এই 8/60 কে আমি যদি পাই বাই
180 দিয়ে গুণ করি, তাহলে আমরা রেডিয়ান কোণ পেয়ে যাব। এই যে থিটা এর মান পেয়ে গেছি। আর এটার দূরত্ব কত? 750, মানে ব্যাসার্ধ হলো 750। দেখো এখানে যদি 750 হয়, আমি যদি এইভাবে একটা বৃত্ত কল্পনা করি, বড় একটা বৃত্ত, মনে করো অনেক বড় একটা বৃত্ত কল্পনা করলে, তখন এই বৃত্তের ব্যাসার্ধ হবে 750। তাহলে এখানে আমি চিন্তা করতে পারি আর এর মান 750, থিটা এর মান এখানে যা আসবে সেটা। এইবার এস সমান যে আর থিটা আমরা শিখেছিলাম, এটা কিন্তু অনেক অঙ্ক করলাম এই চ্যাপ্টারে এটা দিয়ে। তাহলে এস ইকুয়াল টু আর থিটা যদি আমি দেই, আর এর মান 750 বসিয়ে দিবা, থিটা এখানে যা আসবে সেটা এখানে বসিয়ে দিবে, তাহলে যে ফলাফলটা আসবে ওইটা হলো পাহাড়টার উচ্চতা এস। আমি তোমাদের এখানে লিখে দিলাম না, দেখো একদম হুবহু এরকম হুবহু একটা অঙ্ক তোমাদের শেষ উদাহরণের শেষ যেটা আছে ওটার মধ্যে আছে। এটা সমস্যা হয় হলো যে এটা তোমরা বুঝতে পারো না এটা কেন এভাবে করতেছে। আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি কেন এস ইকুয়াল টু আর থিটা দিয়ে এটা করতে হয়, ওখানে সুন্দর করে লেখা আছে। এখন তুমি সহজে বুঝতে পারবে, ওইটা করবে সাথে ওইটার মতো করে বাংলা লিখে এটাও তোমরা সমাধান করবে। আমার বিশ্বাস তোমরা এটা পারবে। আজকের ভিডিওতে তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 8.2 ইনশাআল্লাহ শুরু করব। আসসালামু আলাইকুম।